আহ, সালাম আলাইকুম। ওই কলম। সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? তাসলিমা খাতুন, ফাহমিদা, মৌসুমী, কি বলতে চাচ্ছেন বলেন। আছি আলহামদুলিল্লাহ। রুমান আছেন দেখতে পাচ্ছি। ওকে। ওকে, আদাব অনিমেষ। হুম। ভালো আছি। ওকে। দু একজনকে আনমিউট করো, যে যারা হ্যান্ড রেজ করছে। বলেন, বলেন দেখি কি বলতে চাই আমরা। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, বলেন। তার- তারপর আপনার ঠান্ডা ঠান্ডা লাগছিল শুনছিলাম, স্যার সুস্থ হয়েছেন তো? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আপনারা দোয়া করছেন। ওকে। তো ভালো আছি সবাই না? জি স্যার। ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে, বিষয় কি? বিষয় হচ্ছে লেকচার 6, উপসর্গ। উপসর্গ, অনুসর্গ বা কর্মপ্রবোচনীয় শব্দ, কাল পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ। তবে আজকের ক্লাসের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উপসর্গ। উপসর্গটা উপসর্গ। আমরা ভালো করে একটু পড়ার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। আহ উপসর্গ কত প্রকার ও কি কি, উপসর্গ জিনিসটা কি, কাকে বলে, কত প্রকার কি কি, এবং এই উপসর্গগুলো মনে রাখার উপায়গুলা কি, কিভাবে মনে রাখবো আমরা। পাশাপাশি উপসর্গের অর্থের বিশ্লেষণ পরীক্ষায় আসে। হ্যাঁ, উপসর্গটা কেন ব্যবহৃত, কিভাবে, কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটাও আসে পরীক্ষায়। অর্থাৎ বুঝে পড়বো আর কি আমরা এই টপিকটা আজকে। এবং এখান থেকে যে প্রশ্নগুলো বিগত সালে আসছে সেগুলোর দেখবো, কিছু প্রশ্ন আমরা দেখবো। ওকে। আর হচ্ছে অনুসর্গ বা কর্মপ্রবোচনীয় শব্দ। অনুসর্গ অলরেডি আমরা যে কি বলে এটাকে, অব্যয়, পদের প্রকারভেদের মধ্যে, পদ প্রকরণের মধ্যে কিছু একটা পড়ছি, অব্যয়। সেখানে আমরা অনুসর্গ পড়ছি। অনুসর্গ খুব জরুরি না, তারপরে এখান থেকে যেগুলো পরীক্ষা আসতে আসতে পারে বা এই পর্যন্ত একটা দুটো প্রশ্ন আসছে, এগুলো আমরা একটু দেখবো। আর কাল পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ, এই যে কালের বিশিষ্ট প্রয়োগ যেটা আছে, এগুলো মাঝে মধ্যে পরীক্ষায় আসে। নিত্য বৃত্ত, বর্তমান কাল, নিত্য বৃত্ত, অতীত কাল, বর্তমান অনুজ্ঞা, ভবিষ্যৎ অনুজ্ঞা, এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো দেখবো। আচ্ছা, রুমান বলছে যে আগের ক্লাসে বচন বাকি আছে। বচনটা কি বাকি আছে? বচন খুব সহজ বিষয়, বাকি থাকার তো ইয়ে না। তারপরে যদি আমরা একটু দেখি, বচন, বচন মানে হচ্ছে কি সংখ্যার ধারণা। বচন মানে সংখ্যার ধারণা। একটু আমরা হালকা আলোচনা করি। বচন হচ্ছে সংখ্যার ধারণা। বচন কয় প্রকার? দুই প্রকার, এক বচন, বহু বচন। হ্যাঁ, বাক্যে যখন প্রয়োগ করি আমরা, তখন সেটা এক বচন, একক সংখ্যা বা বহু সংখ্যা নির্দেশ করে কিনা, সেটাই হচ্ছে বচন। এখানে কিছু বিষয় আছে আপনার একটু মুখস্থ করতে হবে। যেমন উন্নত প্রাণীবাচক শব্দে, উন্নত প্রাণীবাচক শব্দে কোন জাতীয়? উন্নত প্রাণীবাচক বহু বচনে, উন্নত প্রাণীবাচক বহু বচনে ব্যবহৃত হয় যে শব্দগুলা, উন্নত প্রাণীবাচক বহু বচনে ব্যবহৃত হয় এমন শব্দগুলা কি কি? এমন শব্দগুলো হচ্ছে গণ, মণ্ডলী, হ্যাঁ, বৃন্দ, হ্যাঁ, শিক্ষকগণ, সম্পাদক মণ্ডলী, পণ্ডিত বৃন্দ বা বর্গ, পণ্ডিত বর্গ। এই যে উন্নত প্রাণীবাচকের বহু বচনে এই সমস্ত শব্দগুলো ব্যবহৃত হয়, এগুলো একটু মুখস্থ করতে হবে। পরীক্ষায় আসে যে নিচের কোনটি উন্নত প্রাণীবাচক বহু বচনে ব্যবহৃত হয়? গণ, মণ্ডলী, বৃন্দ, বর্গ ইত্যাদি। আবার আহ অপ্রাণীবাচক বহু বচনে, অপ্রাণীবাচক, অপ্রাণীবাচক বহু বচনে, অপ্রাণীবাচক বহু বচনে যে শব্দগুলো ব্যবহৃত হয়, অপ্রাণীবাচক বহু বচনে, অপ্রাণীবাচক বহু বচনে কি ব্যবহৃত হয়? সব, সকল, নিখর, সমূহ,
সমূহ, সব, সকল, সমূহ, নিকর, রাশি, রাজি, হ্যাঁ, ইত্যাদি। এই সমস্ত শব্দগুলো অপ্রাণীবাচক বহুবচন শব্দগুলোতে ব্যবহৃত হয়। কোনো শব্দের শেষে যদি এই সমস্ত শব্দগুলো থাকে একসাথে, তাহলে বুঝতে হবে এই শব্দটা হচ্ছে বহুবচন এবং সেগুলো অপ্রাণীবাচক শব্দে ব্যবহৃত হয়। এছাড়া আহ জন্তুর বহুবচনে ব্যবহৃত হয়। জন্তু, জন্তুর বহু বচনে ব্যবহৃত হয় এমন শব্দ হচ্ছে পাল, পাল এবং জুত, পাল এবং জুত। জন্তুর বহু বচনে ব্যবহৃত হয় পাল, জুত, হস্তি, গরুর পাল, হস্তি, জুত, এরকম। হ্যাঁ, ওইগুলো পরীক্ষা আসে যে জন্তুর বহু বচনে কোনটি ব্যবহৃত হয়, এখান থেকে যে কোনো একটা থাকবে। অপ্রাণীবাচক বহু বচনে কোনগুলো ব্যবহৃত হয়, উন্নত প্রাণীবাচক বহুবচন শব্দে কোনটি ব্যবহৃত হয়, ওই যে উপরে যেগুলো লিখলাম সেগুলো থাকবে। এছাড়া বাক্য শুদ্ধির ক্ষেত্রেও আসতে পারে পরীক্ষায়। বাক্য শুদ্ধির ক্ষেত্রে কি কি আসতে পারে, যেমন আহ ধরেন আমরা লিখলাম যে সকল, সকল শিক্ষক বৃন্দ বিদ্যালয়ে, সকল শিক্ষকবৃন্দ বিদ্যালয়ে উপস্থিত, সকল শিক্ষকবৃন্দ বিদ্যালয়ে উপস্থিত, এরকম। এই বাক্যটা ভুল নাকি সঠিক বলেন, উম্মে রুমান। এই বাক্যটা কি ভুল না সঠিক? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, সকল উপস্থিত। স্যার এটা সঠিক। সঠিক। জি স্যার। কিভাবে সঠিক হইলো? সকল আসসালামু শিক্ষক আলাইকুম। বৃন্দ বিদ্যালয়ে উপস্থিত। ওকে, গুড। আরেকজন বলেন। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি, ফাহমিদা বলেন। আমাদের সংখ্যাবাচক শব্দ টপিক হয় নাই স্যার সেদিন। আমরা বলছি এইটা বলেন, এটা কি সঠিক না ভুল? ভুল স্যার। কিভাবে? সকল যেহেতু আছে শিক্ষক বৃন্দ তো হবে না। এক্স্যাক্টলি। এই যে সকল এবং বৃন্দ, এই দুইটা সমস্যা। এটা হলো বহুবচনের দ্বিত্বজনিত ভুল, উম্মে রুমান। হ্যাঁ, জি স্যার, বুঝতে বহুবচনের পারছি। দ্বিত্ব, বহুবচনের দ্বিত্বজনিত ভুল মানে দুইবার ব্যবহার করা হয়েছে বহুবচন। বাক্যে অনেক আচ্ছা, ভুল থাকতে পারে, এগুলো আমরা অ্যাকচুয়ালি বাক্য শুদ্ধির যে ক্লাসটা হবে বানান বাক্য শুদ্ধি, সেখানে কিছু আমরা পড়বো। বাক্যে জি অনেক স্যার। ভুল থাকতে পারে, সেটা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে এই যে বহু বচনের দ্বিত্বজনিত ভুল, তারপরে বানানজনিত ভুল থাকতে পারে, প্রয়োগ অপপ্রয়োগ থাকতে পারে, সমাসজনিত সন্ধিজনিত অনেক ভুল থাকতে পারে, প্রত্যয়জনিত ভুল থাকতে পারে। এর মধ্যে একটা হচ্ছে এই বহু বচনের দ্বিত্বজনিত ভুল। এই সকল দ্বারা বহু বচন বোঝায়, এই বৃন্দ দ্বারাও বহু বচন বোঝায়, সুতরাং এই দুইটাই হবে না। কি হবে? হবে সকল সকল শিক্ষক, সকল শিক্ষক বিদ্যালয়ে বিদ্যালয়ে উপস্থিত, এটা উপস্থিত। হবে। অথবা হবে শিক্ষক বৃন্দ, শিক্ষক বৃন্দ বিদ্যালয়ে শিক্ষক উপস্থিত। বৃন্দ বিদ্যালয়ে উপস্থিত। তবে সবচেয়ে বেস্ট হচ্ছে এটা, শিক্ষক বৃন্দ বিদ্যালয়ে উপস্থিত, এটা উপস্থিত। হচ্ছে বেস্ট আনসার। এটাও সঠিক, কিন্তু সবচেয়ে শ্রুতি মধুর এবং ব্যাকরণিক দিক দিয়ে শিক্ষক বৃন্দ বিদ্যালয়ে উপস্থিত, এটা সঠিক। একইভাবে এরকম আর থাকতে পারে, যেমন সব মানুষেরা, সব মানুষেরা মরণশীল, সব মানুষেরা মরণশীল, এটা কি ঠিক নাকি ভুল বলেন? ভুল স্যার। স্যার হ্যাঁ, ভুল। চ্যাট বক্সে অনেকে উত্তর দিচ্ছেন, ধন্যবাদ সবাইকে। সব মানুষেরা ভুল হবে মরণশীল, স্যার। এটা হ্যাঁ, এইটা যে সব এবং মানুষেরা রা, এই দুটো হচ্ছে। একসঙ্গে হয় না, হ্যাঁ, এজন্য মানুষরা তবে কি মরণশীল হবে? হবে। তবে মানুষরা মরণশীল। মানুষেরা, মানুষেরা মরণশীল। মরণশীল, অথবা কি হবে? সব মানুষই, মানুষ মরণশীল। সব মানুষ মরণশীল, মরণশীল। এরকম হতে হবে। এই যে ভুলগুলো আছে, বহু বচনের দ্বিত্বজনিত ভুল, এগুলো মাঝে মাঝে জি স্যার। বাক্যে আসে। এগুলো এই বচন থেকে এতটুকুই। আর এটা আমরা ইয়েতে পড়বো, কি জানি বলে, বাক্য শুদ্ধিতে আরেকটু পড়বো আমরা। হ্যাঁ, এই কিছু বাক্য আছে সেখানে আমরা কারেকশন করব। আহ এছাড়া
আরেকজন বলেন যে সংখ্যাবাচক শব্দ, যেগুলো সংখ্যাবাচক শব্দ তো খুবই সিম্পল, সহজ, এখান থেকে খুব মানে পড়ার বেশি কিছু নাই। হ্যাঁ, কোনটা অঙ্ক বা সংখ্যাবাচক শব্দ 1 2 3 4, এইগুলা যখন আমরা কথায় লিখবো 1 ও 1 2 2 2 এগুলো হচ্ছে পরিমাণ বা গণনাবাচক শব্দ। সেগুলো যখন সিরিয়ালি লিখবো, প্রথম দ্বিতীয় তৃতীয়, এগুলো হচ্ছে আহ কি বলে ক্রমবাচক শব্দ, পূরণ বা ক্রমবাচক শব্দ। আর তারিখ, পহেলা দোসরা তেসরা, এগুলো তারিখবাচক শব্দ। এগুলো একটু দেখবেন আপনারা, এরপরে সমস্যা হলে সলভ ক্লাসে দেখবো। আজকে আমরা আলোচনা করব উপসর্গ থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আছে সেইগুলো। উপসর্গ কি, কে বলতে পারেন উপসর্গ? উপসর্গ কাকে বলে? স্যার শব্দের প্রথমে বসে হুম। যে নতুন শব্দ তৈরি করে সেটা হচ্ছে উপসর্গ, মানে এমনি বললাম স্যার, সংজ্ঞা অনুযায়ী মনে নাই। এমনি বললেই হবে, সমস্যা নাই। হ্যাঁ যে স্যার। সকল, লেখেন লেখেন সবাই লেখেন, যে সকল অব্যয়সূচক, যে সকল অব্যয়সূচক শব্দাংশ, যে সকল অব্যয়সূচক শব্দাংশ অন যে সকল অব্যয়সূচক শব্দাংশ কোন শব্দের পূর্বে বসে, কোন শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠন করে, নতুন শব্দ গঠন করে এবং সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়, তাকে উপসর্গ বলে। এখন এই যে সংজ্ঞাটা পরীক্ষা হয়তো ওভাবে আসবে না, বা ওই নন ক্যাডার পরীক্ষা মাঝে মাঝে আসে, উপসর্গ কাকে বলে দুইটি উদাহরণ দিন, উপসর্গ প্রয়োগে দুইটি উদাহরণ দিন, এরকম থাকতে পারে। তবে এখান থেকে অনেকগুলো বিষয় আমাদের জানার আছে। সেটা হচ্ছে যে আমরা লিখলাম আমরা লিখলাম যে সকল অব্যয়সূচক শব্দাংশ, অব্যয়সূচক উপসর্গের পরীক্ষায় মাঝে মাঝে আসে, এর নিচের কোনটি উপসর্গের বৈশিষ্ট্য? অব্যয়সূচক শব্দাংশ, উপসর্গের বৈশিষ্ট্য কোনটা? এই যে অব্যয়সূচক শব্দাংশ, এর ব্যয় বা পরিবর্তন নাই। উপসর্গের কি নাই? উপসর্গের ব্যয় বা পরিবর্তন নাই, অব্যয়সূচক। এবং এগুলা নিজস্ব কোনো অর্থ নাই, উপসর্গের নিজস্ব কোনো নিজস্ব অর্থ নেই, নিজস্ব অর্থ নেই। এগুলো হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, নিজের কোনো অর্থ নাই, অর্থাৎ কি করতে পারে না, বাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। নিজের কোনো অর্থ নাই, পরীক্ষায় মাঝে মাঝে আসে, নিচের কোনটি অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা নাই মানে নিজের কোনো অর্থ নাই, অর্থদ্যোতকতা আছে মানে অন্যকে অর্থ প্রদান করার ক্ষমতা। নিজের কোনো অর্থ নাই কিন্তু অন্য শব্দকে অর্থ প্রদান করতে পারে। তাহলে এইগুলো হচ্ছে অব্যয়সূচক শব্দাংশ, নিজের কোনো অর্থ নাই, অর্থাৎ অর্থবাচকতা নাই, কিন্তু অন্যকে অর্থ প্রদান করতে পারে। কোন শব্দের পূর্বে বসে, উপসর্গ কোথায় বসে? উপসর্গ শব্দের পূর্বে অন্য শব্দের পূর্বে বসে, এটাও উপসর্গের একটা বৈশিষ্ট্য। উপসর্গের প্রধান কাজ কি? উপসর্গের প্রধান কাজ হচ্ছে নতুন নতুন শব্দ শব্দ গঠন গঠন করা। করা। উপসর্গের প্রধান কাজ হলো নতুন শব্দ গঠন করা। গঠন এবং করা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেই পূর্বের যে শব্দটা সেই শব্দের অর্থের পরিবর্তন করা, এটাও উপসর্গের একটা বৈশিষ্ট্য। তাই উপসর্গের যে বৈশিষ্ট্যগুলো আছে বা যে কাজগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে নতুন শব্দ নতুন গঠন শব্দ করা, এটা গঠন হচ্ছে করা। উপসর্গের অন্যতম প্রধান কাজ। আর বৈশিষ্ট্যের মধ্যে যেটা আছে, এই উপসর্গগুলা নিজের কোনো অর্থ নাই, এর ব্যয় বা কোনো পরিবর্তন নাই, অন্য শব্দের পূর্বে বসে আগের শব্দের অর্থের পরিবর্তন পরিবর্তন করা। ঘটায়। যদি আমরা একটু উদাহরণ সহ সংজ্ঞাটা দেখি তাহলে আমরা একটু আরো পরিষ্কার হব। যেমন আমরা একটা শব্দ নিলাম, শব্দটা নিলাম আমরা হচ্ছে একটা শব্দ নিলাম হার। হার একটা শব্দ, তার কয়েকটা অর্থ আছে। হারের একটা অর্থ হচ্ছে পরাজয়, পরাজয়। আর একটা অর্থ হচ্ছে গলার মালা, গলার মালা। আরেকটা অর্থ হচ্ছে অনুপাত, হ্যাঁ শতকরা হার আমরা বলি, অনুপাত। আমরা এটা নিলাম, কিন্তু তার আগে যদি আমরা উপসর্গ বসাই, একটা শব্দ বসাইলাম, উপসর্গ আমরা বসাইলাম প্রহার, প্র, প্র একটা উপসর্গ বসাইলাম, প্র বসানোর পরে নতুন একটা শব্দ তৈরি হলো, তাই না? প্রহার।
নতুন একটা শব্দ তৈরি হলো, প্রহার। তাহলে উপসর্গের জি প্রধান স্যার। কাজ কি? নতুন শব্দ গঠন করা, নতুন শব্দ তৈরি হুম। হলো। এবং অর্থের পরিবর্তন করা। প্রহার মানে কি? পরাজয়। না। পরাজয় না, গলার মালাও না, অনুপাত না, কোনোটাই না। প্রহার মানে হচ্ছে মাইর দেওয়া। হ্যাঁ, প্রহার। পড়াশোনা ঠিক মতো না করলে প্রহার হবে। তাহলে এই যে কি হলো, উপসর্গ কি হলো? আগে যে শব্দ ছিল সেই শব্দের পূর্বে বসছে, আগে বসছে। উপসর্গের একটা প্রধান বৈশিষ্ট্য, আগে বসছে। তারপরে কি করলো? নতুন একটা শব্দ গঠন করলো, নতুন একটা শব্দ গঠিত হলো। তারপর কি করলো? অর্থের পরিবর্তন করে ফেললো, অর্থের পরিবর্তন করলো। পরিবর্তন করলাম। তাহলে এই হচ্ছে উপসর্গ। আমরা যদি ওই যে আহ জুলেখা খাতুন বলছে উপহার, হ্যাঁ, আমরা বসাইলাম, একটা উপসর্গ বসাই দিলাম, উপহার। অভিযোগ হবে না স্যার? হ্যাঁ, অভিযোগ। হ্যাঁ হবে। তাহলে উপহার কি হবে? এই দেখেন, উপহার, বসাইলাম, উপহার, নতুন একটা শব্দ গঠিত হলো। এবং এই অর্থের পরিবর্তন করলো। উপহার মানে পরাজয়, গলার মালা, অনুপাত কোনোটাই না। উপহার মানে হচ্ছে কি? উপহার মানে উপটৌকন বা নতুন গিফট। শব্দ। হ্যাঁ, গিফট। যদি আমরা বলি, এই যে বসাই দিলাম, বসাইলে কি হলো? একটা উপসর্গ, আহার। আহার। নতুন একটা শব্দ তৈরি হলো, আহার। কিন্তু পরাজয়, গলার মালা, অনুপাত কোনটা না। আহার মানে হচ্ছে খাবার, খাদ্য। হ্যাঁ, পরিহার। না দিয়ে যদি আমরা পরি বসাই দিই, পরি, পরিহার, নতুন একটা শব্দ গঠিত হলো, ত্যাগ করা। পরাজয়, গলার মালা, অনুপাত না, কিন্তু ত্যাগ করা। এরকম অনাহার বিহার। করে অনেক কিছু দেওয়া যায়। তাহলে এই হচ্ছে ব্যাপার, যে একটা শব্দ থাকবে, সেই শব্দের পূর্বে বসবে, বসে নতুন আর একটা শব্দ তৈরি করবে, এবং পূর্বের যে অর্থ আছে সেই অর্থ পরিবর্তন করবে। এটাই হচ্ছে উপসর্গ। ক্লিয়ার? বিহার, বিহার, পরিহার, উপহার। হ্যাঁ, বুঝছি কিনা আমরা? ব্যবহার। ওকে, যারা হচ্ছে বিহার আনমিউট আছি বুঝছি। তারা একটু মিউট করি, মিউট থাকি। হ্যাঁ, আনমিউটটা একটু মিউট থাকলে সুবিধা হয়। মিউট থাকবো, আমরা তো বড় না, ছোট না তোমরা। আনমিউট মিউট করতে 1 সেকেন্ডের সময় লাগে না। যখন কথা বলবো তখন আমরা ইয়ে হয়ে যাব, কি বলে এটাকে, আনমিউট হব, না হলে মিউট করতে থাকবো। হ্যাঁ, আর এই যে বেশ কয়েকজনকে দেখতে পাচ্ছি হচ্ছে, কি বলে এটাকে, এর নাম টাম ঠিক নাই। এই যে ABCD 1 2, এই যে আপনি ম্যাডাম, নাম তো নাই, কিন্তু আপনি কি বলবো, IGHQTW। আরেকজনকে এই যে দেখতে পাচ্ছি, Galaxy 12। হ্যাঁ, একজন হচ্ছে ইনফিনিট হ্যাঁ, এই যে নাম যাদের ঠিক নাই, নামগুলো ঠিক করতে বলি। হ্যাঁ, আমরা হচ্ছে সবাই অ্যাডাল্ট এখানে। হ্যাঁ, এই যে পার্টিসিপেন্ট Galaxy 11, পার্টিসিপেন্ট ওপ্পো। পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করলে সবার উপরে নামটা দেখাবে, পার্টিসিপেন্ট। নিচে একটা অপশন আছে, পার্টিসিপেন্ট অপশনে ক্লিক করলে সবার উপরে যে নামটা দেখাবে এটা আপনার। যদি মনে করেন যে আপনার নামটা ইনফিনিট হট Galaxy 12, তাহলে ঠিক আছে। আর যদি এটা না হয় তাহলে ঠিক করে নেন, ওইটার উপরে ক্লিক করলেই রিনিম অপশন আসবে, ক্লিক করে রিনিম করে নেন। হ্যাঁ, লিভ নিতে হবে না। আচ্ছা, এবার বলেন উপসর্গ কয় প্রকার? লেখেন চ্যাট বক্সে, বলার দরকার নাই। উপসর্গ কত প্রকার? উপসর্গ, উপসর্গ কত প্রকার? খাঁটি বাংলা উপসর্গ, 3 প্রকার। তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ, তাই না? বিদেশি উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? 21টি। 21টি। আর তৎসম কয়টি? 20টি। আর বিদেশি কয়টি? অনির্ণয় স্যার। বিদেশি হচ্ছে অনির্ণেয়। তাহলে এইগুলো একটু মনে রাখতে হবে। উপসর্গ 3 প্রকার, খাঁটি বাংলা 21টি, তৎসম 20টি, বিদেশি হচ্ছে অনির্ণয়। পরীক্ষা কিন্তু আসে এগুলো। কারণ সমস্যা হচ্ছে যেহেতু 20টি আর 21টি কাছাকাছি সংখ্যা, এই জন্যে পরীক্ষার হলে তার মাথা ঠিক থাকে না, অর্ধেক ঠিক থাকে আর অর্ধেক নাই। তো তখন গিয়ে আমরা সমস্যায় পড়ে যাই আর কি। হ্যাঁ, কি করব? এই জন্য মনে রাখতে হবে। মনে রাখার উপায় হচ্ছে, এই যে 21টি আমরা এইভাবে মনে রাখতে পারি যে বাংলা 21শে ফেব্রুয়ারিতে আমাদের বাংলা ভাষার আন্দোলন হয়েছিল। 21শে, এই আনমিউট হয় না কেন? এই তোমরা কেউ আছো নাকি এখানে? আনমিউট করো সব।
ওকে, তাহলে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা আন্দোলন হয়েছিল, তাই উপসর্গ 21টি এভাবে মনে রাখা যায়। অথবা আমরা মনে রাখতে পারি এই যে আমরা বাঙালি যারা আছে আমরা কথা একটু বেশি বলি, তাই উপসর্গের সংখ্যা হচ্ছে কি, উপসর্গ হচ্ছে বেশি। কথা বেশি বলি তাই উপসর্গ হচ্ছে বেশি। হ্যাঁ, এটাও মনে রাখা যায়। ওকে, বোঝা গেল কি না? তাহলে খাঁটি বাংলা তৎসম এবং বিদেশি উপসর্গ কয়টি, এগুলো একটু মনে রাখতে পারি। কি কি উপসর্গগুলো কি, সেগুলো আমরা একটু মনে রাখবো কিভাবে, চলেন একটু দেখি। এই যে বাংলা উপসর্গ 21টা, সেগুলো কি কি? অ, গা, অজ, অনা, আ, আর, আন ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো এইভাবে পড়লে সব মাথার উপর দিয়ে যায়, পরীক্ষার হলে গিয়ে মনে থাকে না। এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে একটা এরকম ছন্দ দিয়ে পড়লে মনে থাকে, ছন্দটা মনে রাখবে। ছন্দ: অজপাড়াগাঁয়ের, অজপাড়াগাঁয়ের অচেনা অগারাম ভর দুপুরে সলাসপুরের কন্যা, কতকুনিকে, কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে পালিয়ে 29 দিন, অনাহারে, অনাহারের অনা আনমনা ছিল, তাদের এই ইতিহাস পাতিবাবু নামক লোক জানতে পেরে হাঁপ ছেড়ে সান্ত্বনা দিয়ে বললেন, তোমাদের সুদিন আসবেই। এইগুলো হচ্ছে বাংলা উপসর্গ, খাঁটি বাংলা উপসর্গ। লেখেন সবাই তাড়াতাড়ি। ওকে, নেন। লিজা বলছে আমি মুখস্থ পারি। মুখস্থ পারলে তো তাহলে সুপার ডুপার, আপনার মাথার মধ্যে সে সেই কাজ করে, কিন্তু কথা হচ্ছে যে পরীক্ষার হলে সেই কাজ করবে কিনা, এটা একটা কনফিউশন। হ্যাঁ, পরীক্ষার হলে কিন্তু দুইটা মানে এলোমেলো হয়ে যায়। দেখা গেলো যে সব বাংলাগুলো আলাদা লিখতে হয়, তৎসমগুলো আলাদা সব লিখতে হয়, তারপরে আনসার করতে হয়। তো একটা উত্তর দিতে 2 মিনিট নাই। হুম। ওকে, ওকে, আচ্ছা, হয়ে গেল। হ্যাঁ, তারপরে হচ্ছে এই তৎসম উপসর্গ মনে রাখার কৌশল। তৎসম, তৎসমটা কেমনে পড়বো? এই যে এইভাবে: সুচরিত্রের অধিকারী, অভি অপি, সুচরিত্রের অধিকারী, অভি অপি, পথি, দূর থেকে, তাদের, প্রথমের পরাজয়ের পরা, সম, পরি, অপমান, অবমাননা, অনুতাপ, উৎপীড়ন, উৎপীড়ন, নিবারণের নিরক্ষরের উপনেতার প্রতিদিনের প্রতি, আগমনের বিচরণের বি। হ্যাঁ। হুম। সুচরিত্রের অধিকারী, অভি অপি, অতি দূর থেকে, তাদের, প্রথম পরাজয়ের সমপরিমাণ, হ্যাঁ, তাদের পরাজয়ের সমপরিমাণ, অপমান, অবমাননা, অনুতাপ ও উৎপীড়ন নিবারণ করার জন্য নিরক্ষর উপরে তার কাছে প্রতিদিন আগমন ও বিচরণ করত। হ্যাঁ, অয়েল ডান মৌসুমী। তাহলে চাকরি আমাদের ঠেকায় গে, তাই না? আমরা সব পারি। আমার সে কত উম, মানে আপডেট আপনারা। আমি যদি না পাইরা পাশা না পারে যদি 4-5-7টা চাকরি পাইতে পারি, তাহলে আপনারা তো পাইরে আরো আগে পাবেন, তাই না? হ্যাঁ, অলোক ওকে। হ্যাঁ, স্ক্রিনশট দেন। আমরা সবাই স্মার্ট, আর স্মার্ট আরে আমরা এলে ইয়ে থাকবো কেন, কি বলে, ম্যানুয়াল থাকবো কেন, আমরা ডিজিটাল হয়ে যাবো সব। স্ক্রিনশট দিলে সমস্যা হলো, জীবনে অনেক কিছু স্ক্রিনশট দিছেন, মোবাইলের ভিতরেই আছে, দ্বিতীয়বার আর খুললে দেওয়া হয় না কিন্তু। সেই জন্য চেষ্টা করবেন লেখার জন্য দ্রুত, যত দ্রুত সম্ভব। হ্যাঁ, যেন কিছুটা হলেও খাতায় থাকে, মাথায়ও থাকে।
ওকে, তবে একটা সমস্যা আছে, সেই সমস্যাটা কি? সমস্যা হচ্ছে বাংলা এবং তৎসম এই দুই জায়গার মধ্যেই চারটা উপসর্গ আছে কমন। বাংলা, খাঁটি বাংলা বা তৎসম দুই জায়গায় চারটা আছে। আচ্ছা ঠিক আছে হাবিবা, দেখাবো চার, বা আপনি পরে ভিডিওটা দেখতে পারবেন। হ্যাঁ এইটাই ঠিক আছে, যে এক্সাম হলে মাথা ঘুরে। এক্সাম হলে মাথা ঘুরে। তা আসেন, এই চারটা উপসর্গ হচ্ছে কমন। কি কি? এই যে আশুবিনি, আশুবিনি, এই চারটা উপসর্গ বাংলাতেও আছে, তৎসমে আছে। এখন প্রশ্ন হচ্ছে যে পরীক্ষায় কখনো কখনো যদি, হ্যাঁ, ওই স্ক্রিন পরীক্ষা হলে যদি আসে বা প্রশ্ন যদি আসে যে নিচের কোনটি বাংলা উপসর্গ, নিচের কোনটি তৎসম উপসর্গ, তাহলে এই আশুবিনি দিয়ে যদি আসে, তখন আমরা কি করে বুঝবো যে কোনটা বাংলা কোনটা তৎসম? সেটা বোঝার উপায় হচ্ছে এই যে যে সকল বাংলা শব্দের পূর্বে আশুবিনি বসবে সেগুলো হচ্ছে বাংলা উপসর্গ। বাংলা শব্দের পূর্বে যখন আশুবিনি এই উপসর্গগুলো বসবে তখন সেই উপসর্গটা বাংলা উপসর্গ হিসেবে গণ্যিত হয়। তাহলে এই কারা, কারা একটা বাংলা শব্দ, তার পূর্বে যখন আডা বসছে, এই আডা হচ্ছে বাংলা উপসর্গ। দোয়া একটা বাংলা শব্দ, তার পূর্বে যখন এই আডা বসছে, এটা হচ্ছে বাংলা উপসর্গ। কিন্তু কণ্ঠ হচ্ছে তৎসম শব্দ। কণ্ঠ তৎসম শব্দ, কণ্ঠের পূর্বে যখন আডা বসছে, এই আডা হচ্ছে তৎসম উপসর্গ। মরণ তৎসম শব্দ, তার পূর্বে যখন আডা বসছে, এটা হচ্ছে তৎসম উপসর্গ। অর্থাৎ যখন বাংলা শব্দের পূর্বে বসবে তখন বাংলা উপসর্গ, যখন তৎসম শব্দের পূর্বে বসবে তখন তৎসম উপসর্গ। এখন প্রশ্ন হচ্ছে স্যার বা ম্যাডাম, যে বাংলা শব্দ চিনব কি করে, তৎসম শব্দ চিনব কি করে? হ্যাঁ, তাই না? বাংলা বাংলা শব্দ চিনব কি করে, তৎসম চিনব কি করে? তৎসম শব্দ চেনার কৌশল বলছিলাম একদিন, মনে আছে? তৎসম শব্দ চেনার কৌশল কি? যে সকল শব্দে সাধারণত রি, র, মূর্ধন্য ষ, মূর্ধন্য, অন্তস্থ জ, ব, হ, অনুস্বর, বিসর্গ, হ্যাঁ, দীর্ঘইকার, এই সকল শব্দগুলো থাকে, দীর্ঘকার দীর্ঘইকার, এই সকল শব্দগুলো থাকে, সেই সকল শব্দ মানে যে সকল শব্দে এই সকল বর্ণগুলো থাকে, সেই সকল শব্দগুলো সাধারণত সাধারণত তৎসম শব্দ হয়। যে সকল শব্দে রি বা রিকার, র, রেফ, র ফলা, মূর্ধন্য বা কয় মূর্ধন্য, মূর্ধন্য অন্তস্থ জ, অন্তস্থ জ, ব, হ, অন্তস্থ জ, ব, হ, অনুস্বর, বিসর্গ, দীর্ঘইকার, দীর্ঘকার, দীর্ঘইকার, এগুলো থাকে সাধারণত, সেই শব্দগুলো তৎসম শব্দ হয়। বুঝা গেল? এছাড়া তৎসম শব্দের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এগুলো উচ্চারণ সাধারণত কঠিন। উচ্চারণ কঠিন বা যুক্ত বর্ণ থাকে, যুক্ত বর্ণ, এই যুক্ত বর্ণ থাকে, অধিকাংশ ক্ষেত্রেই থাকে, সব ক্ষেত্রে না, অধিকাংশ প্রায় 95% ক্ষেত্রে যুক্ত বর্ণ থাকে বা উচ্চারণ কঠিন কঠিন লাগে। এইভাবেও চেনা যায়। আরেকটা চেনার উপায় হচ্ছে তৎসম শব্দ এই হিন্দু ধর্ম, হিন্দু ধর্ম বা আমাদের সনাতন ধর্মের, হিন্দু বা সনাতন ধর্মের সকল শব্দই হচ্ছে, সকল শব্দই হচ্ছে তৎসম শব্দ। হিন্দু বা সনাতন ধর্মের আমাদের সকল শব্দই হচ্ছে কি, তৎসম শব্দ। তবে হিন্দু নিজে তৎসম না। হিন্দু কি শব্দ বলেন তো, স্যাররা ম্যাডামরা বলেন, হিন্দু কোন জাতীয় শব্দ? হুম, বলেন। এ বলে না কেন, লেখে না কেন? হ্যাঁ, হিন্দু হচ্ছে ফার্সি শব্দ, ফার্সি। হিন্দু হলো ফার্সি শব্দ, ফার্সি, ফার্সি।
হুম। পারি। তন্নি সূত্রধর বলছে পারি না। পারি না বলে কোনো শব্দ মানে অপশন কি পরীক্ষায় থাকবে? তন্নি, পারি না। ঠিক আছে, সাহস করে তাও পারি না বলাটাও একটা উত্তর। গুড। তাহলে সাধারণত এগুলো দিয়ে আমরা তৎসম শব্দ চিনতে পারি। আর এই যে দেখেন এখানে মোটামুটি দুই একটা ব্যতিক্রম ছাড়া সব জায়গায় কিন্তু ওইগুলো অ্যাপ্লাই করা যায়। হ্যাঁ, সেগুলো আমরা চিনতে পারবো, এবং এই শব্দগুলোই, এর বাইরে আর কোনো শব্দ নাই, এই শব্দগুলোই পড়লেই হবে। এর বাইরে আশুবিনি দেওয়ার শব্দ আসে না, নাই। সুতরাং এইগুলো একটু পড়বো। বিফল, বিপদ, বিভুই, বিকাল, বিদেশ, বিজুর, বিজয়, এগুলো হচ্ছে কি সব বাংলা শব্দের পূর্বে বি বসছে, তাই বাংলা উপসর্গ বিটা। বিশুদ্ধ, বিজ্ঞান, বিভৎস, বিবর্ণ, বিশৃঙ্খল, বিকার, বিপর্যয়, বিশুদ্ধ। হ্যাঁ, এই বিশুদ্ধ দেখেন সবগুলো কি এই যে যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ, রেফ, রফলা, এগুলা সবই আছে। সুতরাং এগুলা কিন্তু দুই একটা দুই চারটা বাদে বাকি সবগুলোই আমরা ওইভাবে চিনতে পারবো। হ্যাঁ, মনে রাখবেন। আচ্ছা, এরপরে আসেন বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ, ওই যে ফার্সি উপসর্গ আছে, আরবি আছে, ইংরেজি আছে। তো এইগুলো আমরা মনে রাখবো কিভাবে? এইভাবে না, যারা আমাদের মানে সুপার ডুপার ব্রেনের অধিকারী, ওই যে ইয়ের মতো কি জানি একটু আগে বলছিল, আহ তার নাম কি ভুলে গেছি, আহ মৌসুমী, 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 তারপর লিজা, আর সুপার ডুপার। তো তো এছাড়া আমরা যারা কম মাথা, আমার মতো যারা কম ব্রেনের লোক আছি, আমরা হচ্ছে একটু একটু মানে টেকনিক কৌশল চেষ্টা করি আর কি, জানে পরীক্ষার হলে পারি, মনে থাকে আর কি। হ্যাঁ, এটা আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করবো আর কি। যদি আপনি ওইভাবে পারেন সমস্যা নাই, তাহলে ভালো, খুব ভালো। নাহলে এইভাবে মনে রাখা যায়। ফার্সি দেশের বদমেজাজি বর খুশি হয়ে বলেছে, ফি বছরও নিমের দরকার কমবে না। ফার্সি দেশের বদমেজাজি বর খুশি হয়ে বলেছে, নিমে ফি বছরও নিমের দরকার কমবে না। হ্যাঁ, মোহাম্মদ মাফি। ওকে, গুড। তাহলে এগুলো অর্থ কিন্তু আসে, অর্থ, অর্থ আসে, অর্থ কি অর্থে ব্যবহৃত হয়েছে এগুলো আসে। যেমন বদ, বদ দিয়ে কি হবে? বদরাগী, বদমেজাজ। হ্যাঁ, মন্দ অর্থে বা নিন্দিত অর্থে। তারপর হচ্ছে বর, বরখাস্ত, বরদাস্ত, বাইরে অর্থে, বাইরে, বাইরে অর্থে। এরকম অর্থগুলো কিন্তু পড়তে হবে। খুশি, সব এই উপসর্গটা হচ্ছে খুশি না খুশ, উপসর্গটা হলো খুশ। মিলে লেখার জন্য আমি এগুলো লিখছি। উপসর্গ হচ্ছে খুশ, আনন্দ অর্থে, খুশ খবর, খুশ আমদেদ। এই যে সঙ্গে বা সহিত অর্থে, সঙ্গে বা সহিত অর্থে পরীক্ষায় কিন্তু আসে। কলম, কলম, মাল, নাম ইত্যাদি এরকম। তারপর ফি, প্রতি অর্থে, ফি বছর, ফি সপ্তাহ। নিম, আদা অর্থে, নিমরাজি, দরপট্টনি, দর দালান, মধ্যস্থ অর্থে, কারসাজি, কার, কারবার। ক, দিয়া কম বক্ত, কমজোর। হ্যাঁ, আর বে দিয়া কি হবে? ব্যাককেল, বেয়াদব। হুম, বেকসুর, বেকসুর খালাস। বেকসুর মানে তার কোনো কসুর নাই, শাস্তি নাই, খালাস। না দিয়া না, না অর্থে ব্যবহৃত হয়, না মঞ্জুর, নালায়েক। হ্যাঁ, এরকম। তাহলে পরীক্ষায় দুই ভাবে আসতে পারে এটা, বা তিন ভাবে আসতে পারে। তিন ভাবে আসতে পারে কিভাবে? একটা হচ্ছে যে নিচের কোনটি ফার্সি উপসর্গযোগী গঠিত শব্দ, এটা আসতে পারে। দুই নাম্বার হলো যে আহ কি বলে এটাকে, বদরাগী শব্দে বদ কি অর্থে ব্যবহৃত হয়েছে, এটাও আসতে পারে। হ্যাঁ, আবার আসতে পারে যে নিচের ধরেন আসলো কি বলে বরখাস্ত, আহ, বা নিচের কয়েকটা শব্দ দিব, সেই শব্দের মধ্যে কোনটি ফার্সি উপযোগী গঠিত, এরকম থাকতে পারে। তা যাই হোক, এগুলো একটু এভাবে মনে রাখার আমরা চেষ্টা করবো আর কি। হ্যাঁ, তারপরে যে আরবি উপসর্গ, আরবি উপসর্গ যেগুলো আছে, আরবি উপসর্গ আরবের খয়ের, গরমের দিন বাজে আম খাসলা। এই যে খয়ের, গড়, বাজে, আম, খাসলা। খয়ের, তুষামুদে,
নিন্দিত অর্থে, খয়ের খা, গড় অভাব অর্থে, গড় হাজির, গড় রাজি, হ্যাঁ, বাজে, বাজে কথা, বাজে কাজ, আম সাধারণ অর্থে, আম জনতা, আম মুক্তার, মুক্তার মানে উকিল, আম মুক্তার মানে সাধারণ উকিল, খাস বিশেষ অর্থে, খাসমহল, খাসবাদী, হ্যাঁ, খাস দরবার, লা না অর্থে, লা লা না অর্থে, লাপাত্তা, লাখেরাজ, হ্যাঁ, এইভাবে ব্যবহৃত হয়। তারপর হচ্ছে ইংরেজি উপসর্গ, ইংরেজি ইংরেজি উপসর্গ কোনগুলা? হেড, সাব, হাফ, ফুল। হেড প্রধান অর্থে ব্যবহৃত, প্রধান, হেড অফিস, হেডমাস্টার, হ্যাঁ, সাব অধীন অর্থে ব্যবহৃত, অধীন, সাব রেজিস্ট্রার, সাব ইন্সপেক্টর, সাব জেল, কি বলে, জেল, হ্যাঁ, এরকম। তারপর হচ্ছে হাফ অর্ধেক অর্থে, অর্ধেক, হ্যাঁ, হাফ শার্ট, হাফ শার্ট, হাফ ডে, হাফ স্কুল, হাফ প্লেট, হাফ প্লেট বিরিয়ানি, তাই না? হাফ, হ্যাঁ, ফুল পূর্ণ অর্থে, ফুল, ফুল প্যান্ট, ফুল ডে, ফুল কোর্স। হুম, ওকে। তারপরে হচ্ছে এছাড়াও যে উর্দু হিন্দি উপসর্গ আছে, উর্দু হিন্দি, উর্দু হিন্দি উপসর্গ দুইটা, একটা হচ্ছে হর, প্রতি অর্থে, প্রতি অর্থে ব্যবহৃত হয়, হর রোজ, হর হামিনা, হর এক, বিবিধ অর্থে ব্যবহৃত হয়, বিবিধ, বিবিধ অর্থে ব্যবহৃত হয়, হর এক রকম জিনিস, হর কিসিম, হর রোজ, এরকম, হ্যাঁ। অবশ্যই খাতায় লেখার টাইম দিব। খনা কোনটা লিখতে পারেন নাই বলেন? এই কনাকে আনমিউট করো তো। হুম, হর হামেশা। ওই যে যাকে একটা ডায়লগ মারেন তো, ডায়লগ দেন, স্টার জলসা একটা ডায়লগ, নাকি কি বলে, নাকি ইয়ে আছে না, আরো কি কি জানি, জলসা টলসা আছে, এগুলোতে এগুলো বেশি ইউজ হয়। জি, কণা বলেন, কোনটা লিখতে পারেন নাই? হ্যাঁ, আমি তো কোনোটাই লিখতে পারি নাই। আহা, অর্ধেক দিলেন। অর্ধেক লিখছি স্যার। ঠিক আছে, তাহলে এটা শেষ করে আবার টানবো আপনার জন্য, হ্যাঁ। আমি সব কি জানে, স্লোদের পক্ষে, হ্যাঁ, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। ওকে, আপনি ঠিক আগে আছে বলবেন স্যার। না? ঠিক আছে। এছাড়াও ভিডিওটা দিলে ভিডিওটা দেখে লিখতে পারেন আর কি, হ্যাঁ। ঠিক আছে, পরে লিখে নেব নে। ওকে। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে অর্থের ব্যবহারগুলা আমরা একটু দেখবো। অর্থ কোনটা কি অর্থে ব্যবহৃত হয়, মাঝে মাঝে বিভিন্ন পরীক্ষায় অর্থ আসতে দেখা যায়। অর্থের ব্যবহারটা কিভাবে আমরা নির্ণয় করব? নির্ণয় করার সিস্টেমটা হচ্ছে যে আগে যে শব্দটা ছিল, উপসর্গ বসার পরে যে শব্দটা তৈরি হলো, দুইটা শব্দের দুই রকমের অর্থ ছিল, সেই দুই রকমের অর্থের কি সম্পর্ক বা পার্থক্য, সেটাই হচ্ছে এই অর্থ নির্ণয়। যেমন ধরেন একটা শব্দ আমরা লিখলাম হচ্ছে গমন। গমন শব্দের অর্থ কি? কণাকে আনমিউট আছে না, কণা বলেন, কণা বলেন, গমন শব্দের অর্থ কি? গমন, গমন, গমন শুরু। গমন মানে যাওয়া। গমন শব্দের অর্থ হচ্ছে কি, বাকিরা লিখতে পারেন, গমন মানে হলো যাওয়া, যাওয়া। আচ্ছা, তাহলে গমন মানে যাওয়া আমরা লিখলাম, গমন শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আর যদি তার সামনে আমরা একটা উপসর্গ বসাই দিই, উপসর্গ, নতুন একটা শব্দ হলো আগমন। আগমন মানে কি? কনা বলেন। আগমন। আগমন মানে আসা, তাই না? হ্যাঁ। আগমন আশা। মানে আসা। তাহলে আসা এবং যাওয়ার মধ্যে কি সম্পর্ক বলেন তো? মানে এটা কি একই সম্পর্ক নাকি বিপরীত সম্পর্ক? কি ধরনের সম্পর্ক? বিপরীত। বিপরীত সম্পর্ক, গুড। তাহলে এই পরীক্ষায় আসবে আগমন শব্দে কি অর্থে ব্যবহৃত হয়েছে? কয়েকটা অপশন থাকবে, তার মধ্যে একটা থাকবে হচ্ছে বিপরীত, বিপরীত।
এই হচ্ছে অর্থের বিশ্লেষণটা। হ্যাঁ, এইভাবে পরীক্ষায় আসবে। আগমন শব্দে কি অর্থে ব্যবহৃত হয়েছে? ধরেন আমরা একটা শব্দ লিখলাম সংস্কৃতি, তাহলে সংস্কৃতি, হ্যাঁ, কালচার পজিটিভ অর্থে। কিন্তু যদি আমরা বলি অপসংস্কৃতি, অপসংস্কৃতি মানে কি? ব্যাড কালচার, খারাপ, নিন্দিত বা মন্দ অর্থে, তাহলে এটা হচ্ছে নিন্দিত বা মন্দ অর্থে। যদি বলি বৃষ্টি, হ্যাঁ, বৃষ্টি, রেইন, পজিটিভ। কিন্তু যদি বলি অনাবৃষ্টি, মানে কি বলেন তো? কণা, বৃষ্টি সঠিকটা মানে অনা। অবনা। হ্যাঁ, অনা মানে হচ্ছে বৃষ্টি। ওই যে রুমান বলতেছে, ওকে বুঝে নিচ্ছি আমি। অনা মানে কি? বৃষ্টি নাই, তাই না? বৃষ্টি নাই মানে বৃষ্টির কি? অভাব, অভাব অর্থে বিবৃত হচ্ছে, তাই না? ধরেন আমরা লিখলাম হচ্ছে সৃষ্টি, হ্যাঁ, সৃষ্টি, ক্রিয়েশন, হ্যাঁ, পজিটিভ একটা অর্থ। তাহলে আমরা যদি বলি অনাসৃষ্টি মানে কি? বিশৃঙ্খল। অনাসৃষ্টি মানে কি? বিশৃঙ্খল বা আহ আহ, খারাপ কোনো কিছু। অনাসৃষ্টি নিন্দিত, মন্দ অর্থে বা বিশৃঙ্খল অর্থে এটা হতে পারে। হ্যাঁ, ধরেন আমরা লিখলাম হচ্ছে ছাগল, ছাগল একটা পশুর নাম, হ্যাঁ, কিন্তু আমরা যদি লিখি রাম, একটা উপসর্গ আছে, রাম ছাগল, তাহলে কি হবে? রাম ছাগল, হ্যাঁ, আদি অর্থে। আজিয়া, গুড। রাম মানে কি? রাম ছাগল বড়, বৃহৎ, তাই না? বৃহৎ অর্থে, বৃহৎ, বড় অর্থে। তাহলে আমরা একটা শব্দ লিখলাম দা, দা মানে বটি, কিচেনে রান্নাঘরে যে কাটাকাটি হয়, তার আগে যদি আমরা রাম বসাই দিই, রাম, তা কি হলো? রাম দা মানে কি? বড় দা। তাহলে এটা কি হবে? বৃহৎ অর্থে, বৃহৎ, রাম দা। এই কি ব্যাপার? ওকে, তাহলে এটাও বৃহৎ অর্থে ব্যবহৃত হয়। এরকম আরো অনেক। যেমন আমরা লিখলাম একটা শব্দ হচ্ছে নেতা, নেতা সামনে আমরা বসাই দিলাম একটা শব্দ উপনেতা। উপনেতা মানে কি? বড় নেতা। উপনেতা মানে বড় নেতা নাকি নেতা বড়? নেতা বড় নাকি উপনেতা বড়? উপনেতা মানে হচ্ছে ডেপুটি, ডেপুটি, হ্যাঁ, সহকারী। ওই যে জাকিয়া লিখছে বা আজিয়া লিখছে, হ্যাঁ, শ্যামলী লিখছে, গুড। মানে হচ্ছে সহকারী মানে ডেপুটি। নেতার অবর্তমানে যে নেতা, সে হচ্ছে উপনেতা। হ্যাঁ, নেতার অবর্তমানে যে নেতা, উপনেতা, তার মানে কি? নেতা হচ্ছে প্রধান, লিডার, সংসদ নেতা। আরেকজন হচ্ছে সংসদ উপনেতা। উপনেতা মানে প্রধান নেতার অবর্তমানে যে নেতা। অপ্রধান, ডেপুটি, তাহলে এটা কি হবে? অপ্রধান অর্থে, অপ্রধান, অপ্রধান। আমরা যদি উপ দিয়ে লিখি, হ্যাঁ, উপজেলা, তাহলে জেলা একটা বড় আহ একটা জেলা বা ডিস্ট্রিক্ট। তাহলে উপজেলা মানে কি? জেলার থেকে কি? ছোট, ক্ষুদ্র, হ্যাঁ, ছোট বা ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। আমরা লিখলাম উপশহর, শহর, তার সামনে দিলাম উপশহর মানে কি? ক্ষুদ্র শহর, শহরের চেয়ে ছোট। আমরা লিখলাম কি বলে এটাকে? আহ উপগ্রহ, হ্যাঁ, উপগ্রহ, গ্রহ একটা বড়, বৃহৎ বুঝায়। উপগ্রহ মানে গ্রহের চেয়ে কি? ছোট, ছোট গ্রহ, উপগ্রহ, যেমন চাঁদ। তাহলে এটাও কি? ক্ষুদ্র অর্থে ব্যবহৃত হয়। আমরা লিখলাম ওই যে উপনেতা না হয়ে যদি পাতি নেতা আসে, পাতি নেতা, তাহলে কি হবে বলেন তো? পাতি নেতা মানে কি কোনা বলেন? হ্যাঁ, উপনদী হতে পারে, হ্যাঁ। সে জানি না পাতি নেতা মানে। নেতার অবর্তমানে যে নেতা, সে দেখলাম আমরা উপনেতা। আর পাতি নেতা মানে হচ্ছে অলিতে গলিতে থাকে যে নেতা, তাকে বলা হয় পাতি নেতা। তার মানে কি? ছোট নেতা, ছোট, মানে এই যে এখানে ক্ষুদ্র বা ছোট অর্থে ব্যবহৃত হয়েছে পাতি নেতা। পাতি নেতা না লিখে আমরা যদি বলি পাতি লেবু, তাহলে কি? ছোট লেবু, ক্ষুদ্র লেবু। পাতি হাঁস, হ্যাঁ, পাতি ছোট বা ক্ষুদ্র হাঁস। তো এইরকম, এই যে পাতি নেতা, পাতি লেবু, পাতি হাঁস, বা এই যে ইতে যে বললাম আমরা সুমাইয়া, সুমাইয়া, তারপর রাখি, সুন্দর সুন্দর লিখছে, হ্যাঁ, গুড। আমরা ওভাবে বলবো না, আমরা আমাদের
আমাদের জায়গায় ঠিক থাকি আর কি, হ্যাঁ। ওকে, তাহলে এই যে বিষয়গুলো আছে, এইগুলা এইভাবে পরীক্ষায় আসতে পারে বা আসে আর কি, হ্যাঁ। তো এইগুলা আগের যে অর্থ ছিল, মানে আগের যে শব্দটা ছিল সেই শব্দ এবং উপসর্গ বসার পরে যে নতুন শব্দ হলো, এই দুইটা শব্দের যে অর্থের পার্থক্য, সেটাই হচ্ছে অর্থ বিশ্লেষণ। এখানে এগুলোই দেওয়া আছে বিস্তারিতভাবে। কিছু প্রশ্ন বিগত সালের এখানে আছে, যেমন অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? মাসুদ রহমান, হ্যাঁ। হ্যাঁ, আজকাল পাতি নেতা ভরে গেছে, রাইট। তাহলে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? খেয়াল করেন, এই যে কাজ, কাজ, ওয়ার্ক একটা শব্দ, তার পূর্বে অ বসছে, অকাজ মানে খারাপ কাজ, মন্দ কাজ, তাহলে এটা অভাব অর্থে না। আবছায়া, ছায়া, তারপরে আবছায়া মানে অস্পষ্ট, এটাও অভাব অর্থে না। লুন, লবণ, তার পূর্বে বা লুনের পূর্বে আ বসছে, আলুন মানে লুন নাই, লুনের অভাব, এইটা হচ্ছে উত্তর হতে পারে। নিখুঁত, খুঁত মানে ত্রুটি, নিখুঁত মানে ত্রুটি নাই, তাহলে এটাও সঠিক উত্তর, অভাব অর্থে হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে আলুনি, আলুনি, লুনের অভাব। নিচের কোন শব্দে উপসর্গটি অপ্রধান, অপ্রধান অর্থে, অপ্রধান অর্থে ব্যবহৃত হয়েছে কোনটা? অপ্রধান অর্থে উপভাষা, উপসাগর, উপনেতা, উপকূল। অপ্রধান অর্থে কোনটা ব্যবহৃত হয়েছে? উপভাষা, ভাষা, ভাষা, এটা একটা বৃহৎ, বাংলা ভাষা, ইংরেজি ভাষা বা আরবি ভাষা, হিন্দি ভাষা ইত্যাদি, সংস্কৃত ভাষা। কিন্তু উপভাষা মানে কি? উপভাষা মানে হচ্ছে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক, আঞ্চলিক ভাষা মানে হচ্ছে ক্ষুদ্র ভাষা, ছোট অর্থে। হ্যাঁ, অঞ্চল ভিত্তিক যে ভাষা তাকেই বলা হয় উপভাষা। যেমন বরিশালের ভাষা, চট্টগ্রামের ভাষা, ময়মনসিংহের ভাষা, রাজশাহীর ভাষা, হ্যাঁ, নোয়াখালীর ভাষা, হ্যাঁ, এগুলো হচ্ছে কি উপভাষা। তার মানে এটা ক্ষুদ্র অর্থে। সাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর বা আরব সাগর, অমুক তমুক। তাহলে উপসাগর মানে কি সাগরের চেয়ে ছোট যেগুলো আছে সেগুলো ক্ষুদ্র অর্থে। হুম। আর নেতা, ও আচ্ছা, এটা বলছে অলরেডি, তাহলে উপনেতা অপ্রধান। আর উপকূল, কুল, আর উপকূল মানে কুল হচ্ছে নদীর তীর, উপকূল মানে তীরের কাছাকাছি, মানে সামীপ্য বা নিকট অর্থে। তাহলে সঠিক উত্তর হচ্ছে উপনেতা। হুম। তারপরে যদি আমরা দেখি, অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বলেন। হুম। বিপরীত অর্থে, বিপরীত। আগে মান, মান সম্মান, মান ছিল, এখন অপমান, মান নাই। তাহলে কি হলো? বিপরীত অর্থে, বিপরীত অর্থে, হ্যাঁ। অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? অচিন, মূল শব্দের হচ্ছে চিন, চেনা, অচিন মানে চিনি না। তাহলে নেতিবাচক হতে পারে, বিয়োগাত্মক হওয়ার সম্ভাবনা নাই। নং অর্থক মানে কি? নং অর্থক মানে হচ্ছে অধিকতর নেতিবাচক, অধিকতর, অধিকতর নেতিবাচক। আর অজানা মানে জানি না, তাহলে এটা হওয়ার সম্ভাবনা নাই। অচিন মানে কি অর্থে ব্যবহৃত হয়েছে? অজানা অর্থে না, বিয়োগাত্মক না। নেতিবাচক এবং নঙর্থক, নঙর্থক এবং নেতিবাচক দুইটাই হচ্ছে আহ একই, তবে দুইটার মধ্যে এই নঙর্থকটা হচ্ছে অধিকতর নেতিবাচক আর কি। যখন এই নেতিবাচক এবং নঙর্থক দুইটাই থাকবে, সেক্ষেত্রে এই নঙর্থকটা হচ্ছে সঠিক উত্তর, অধিকতর নেতিবাচকটা দিবেন, নঙর্থক, হ্যাঁ। খতবেল শব্দের খদ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? খতবেল, খতবেলের খদ, বেল একটা শব্দ, মসৃণ সুন্দর দেখতে, কিন্তু খতবেল দেখতে কি মসৃণ না, এবড়ো তেব্রো, অমসৃণ, ভালো না। ছোট,
ক্ষুদ্র অর্থে এটা হবে না, অন্যরকম অর্থে না, অন্যরকম না, একই রকম, কিন্তু একটা হচ্ছে বা কি বলে আহ সুন্দর মসৃণ, আর একটা অমসৃণ, নিন্দিত অর্থে, নিন্দিত বা মসৃণ, অভাব অর্থে এটা হবে না। তাহলে সঠিক উত্তর হচ্ছে নিন্দিত, নিন্দিত অর্থে। প্রজ্ঞা শব্দের সঠিক শব্দে ব্যবহৃত উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে? প্রজ্ঞা, প্রজ্ঞা, এই যে প্রজ্ঞা, প্র, জ্ঞে, জ্ঞে মানে হচ্ছে জ্ঞান, হ্যাঁ, কৃদন্ত শব্দ। তাহলে তার পূর্বে প্র ব্যবহৃত হচ্ছে, প্র মানে কি? প্রজ্ঞা মানে হচ্ছে, প্রজ্ঞা হলো অধিকতর, অধিকতর জানা বা জ্ঞানী লোক, হ্যাঁ, জানা, অধিকতর জানা, ব্যক্তি মানে বিস্তার, অনেক সময়, এটা হবে না। ইতিবাচক হতে পারে, নেতিবাচক হবে না। প্রকৃষ্ট, প্রকৃষ্ট শব্দ অর্থ হচ্ছে কি? হ্যাঁ, অধিকতর, অধিকতর ভালো বা উত্তম, ভালো বা উত্তম। তাহলে প্রজ্ঞা মানে হচ্ছে অধিকতর জ্ঞানী বা জানা লোক, হ্যাঁ। তাহলে সঠিক উত্তর হবে চারটা অপশনের মধ্যে এই যে 4 নম্বর, প্রকৃষ্ট জ্ঞানী যিনি, সেটাই হচ্ছে, ওকে, সেটাই হচ্ছে এই প্রজ্ঞা প্রর আহ অর্থ। বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান, বিজ্ঞানের বি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অভাব, সাধারণ, গতি, বিশেষ। বিজ্ঞান মানে হচ্ছে ক্লাসিফাইড জ্ঞান, হ্যাঁ, বিশেষ জ্ঞান, বিশেষ, ভেরি গুড। তাহলে বিশেষ জ্ঞান, বিজ্ঞান, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। আগমন শব্দের আ উপসর্গটি কোন অর্থে? এটা দেখছি অলরেডি। বমাল শব্দের ব উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বমাল, বমাল শব্দের ব, হ্যাঁ, অবশ্যই চর্চা করতে হবে, হ্যাঁ। সাদিয়া, অচেনা, তাহমিনা, কারণ অচেনা মানে অচিন, চিন মানে আমি চিনি, আর অচেনা মানে আমি চিনি না, তার মানে নেতিবাচক, হ্যাঁ, চিনি না, নেতিবাচক। নেতিবাচক এবং নঙর্থক দুইটার মধ্যে অধিকতর নেতিবাচক হচ্ছে নঙর্থক। এই জন্য দুইটাই যদি অপশনে থাকে তাহলে আমরা নঙর্থকটা দেবো, হ্যাঁ। বমাল হচ্ছে, এই যে মৌসুমী বলছে বাইরে, এটা লিখে দিছি কিন্তু, বমাল ফার্সি উপসর্গ, সঙ্গে বা সহিত অর্থে ব্যবহৃত হয়, সঙ্গে বা এই যে সহিত অর্থে। বমাল মানে কি? বমাল মানে হচ্ছে মাল সহ, মালামাল, জিনিসপত্র সহ। তুমি বমাল এখান থেকে চলে যাও, হ্যাঁ। বমাল এখানে মাল, বমাল জানা দরকার নাই তো। ব তো হচ্ছে উপসর্গ, তাহলে মূল শব্দ হচ্ছে মা, মাল, মালামাল বা মাল মানে জিনিসপত্র। জিনিসপত্র, বড় হচ্ছে সহ বা সঙ্গে অর্থে বা সহিত অর্থে, যে সহিত আছে এখানে। বমাল, বনাম, আমরা বনাম বলি না, বনাম। বাংলাদেশ বনাম পাকিস্তানের ক্রিকেট ম্যাচ, বাংলাদেশ বনাম ভারতের ক্রিকেট ক্রিকেট ম্যাচ, হ্যাঁ, ব্রাজিল বনাম আর্জেন্টিনার ফুটবল ম্যাচ, তাই না? তাহলে বনাম মানে কি? শহীদ এবার সঙ্গে অর্থে, ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ফুটবল ম্যাচ, রিয়াল মাদ্রিদের সাথে বার্সেলোনার ফুটবল ম্যাচ, তাই না? হ্যাঁ, বমাল, বকলম, বনাম এগুলো থাকতে পারে, পরীক্ষায় আসে। পাতিহাস এগুলো দেখছি। উপসর্গ কোনটি বলেন? অতি থেকে ছে দ্বারা কোনটি উপসর্গ? লিজা কোথায়? লিজা মুখস্থ আছে, লিজা কোথায়? লিজার কমন কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। হুম, লিজা মনে নাই মুখস্থ। লিজা কই? লিজা নাই, ত্রাণ দিতে চলে গেছে, এই যে পাইছি অনেকক্ষণ পরে, থ্যাংক ইউ। ওকে, তাহলে এটা কি হবে? সুচরিত্রের অধিকারী, অবি, অপি, অতি দূর থেকে, অতি, অতি দূর থেকে, অতি, হ্যাঁ, হতে থেকে চে, এগুলো হচ্ছে অনুসর্গ। কোনটি উপসর্গ নয়? কোনটি উপসর্গ নয়? প্র, পরি, পরা, আমি, কোনটি উপসর্গ নয়? কোনটি উপসর্গ নয়? হুম,
ভেরি গুড। তাহলে আমি উপসর্গ নয়, আমি ওই যে একটু আগে বললাম সুচরিত্রের অধিকারী, অবি অপি অতি দূর থেকে, তাদের প্রথমের প্রথম পরাজয়ের পরা, পরিমাণের পরি, হ্যাঁ, এগুলো কিন্তু খুব খুব সহজেই পারা যায়। আহ এটা কি বলছে, অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? তাহলে একটা হচ্ছে মূল্যায়ন, শব্দটা হচ্ছে মূল্যায়ন, তার পূর্বে বসলো অব উপসর্গ। অবমূল্যায়ন মানে কি? মূল্যায়ন নাই, বিপরীত, তাই না? আর একটা বলছে অবদান, দান হচ্ছে কোনো কিছু নিঃশর্তভাবে অবদান মানে হচ্ছে কি? মহৎ কর্ম। তাহলে একটা হচ্ছে মহৎ কর্ম, আর একটা হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে। অপশনগুলা কি বলতেছে? শব্দ দুটিতে উপসর্গটি মোটামুটি একই, মোটামুটি একই অর্থ না। উপসর্গটি একই অর্থ, একই না, মোটামুটি একই না, কোনোটাই না। শব্দ দুটি উপসর্গ দুই রকম, দুই রকম এটা হতে পারে। দুইটি উপসর্গটির অর্থ আপাত বিচারে ভিন্ন হলেও আসলে এক, আসলে এক না, দুই রকম। তো সঠিক উত্তর হচ্ছে সি বা গ। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ, বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে? বহুবার আসছে এটা পরীক্ষায়। নিমরাজি, নিমরাজি, গুড। ফার্সি উপসর্গ, হ্যাঁ। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? এই দেখেন, এই 21টা দিছে কে? হ্যাঁ, অনিমেষ বলে। অনিমেষ কয়টা হবে? 20টা জুবাইর, স্যার, হ্যাঁ, 20টি। বৃষ্টি হবে। মাথা কি ঠিক আছে? মাথা ঠিক রেখে উত্তর দিতে হবে তো, মাথা ঠিক রেখে উত্তর দিতে হবে। কি বলছে? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কয়টি? বিদেশি, বিদেশি কয়টি? বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ শুরুতে কিন্তু বলছি, খাঁটি বাংলা 21টি, তৎসম 20টি, আর বিদেশি কয়টি? অনির্ণয়, অনির্ণয়। বিদেশি কয়টি? অনির্ণয়। ঠিক আছে অনিমেষ, ওকে। খালি বাংলা ভাষায় দেখা লেখা আছে, বাংলা ভাষায় গেসাং করে মেরে দিলাম 21টা, হয়ে গেল না কিন্তু। হ্যাঁ, বাংলা ভাষায় বলতে বাংলা বলতে না কিন্তু। ইংরেজি প্রিফিক্সের বাংলা উপসর্গটা আমরা জানি, আর সাফিক্স হচ্ছে প্রত্যয়। উপসর্গের কাজ কি? উপসর্গের কাজ বর্ণ সংরক্ষণ, ভাবের পার্থক্য নিরূপণ, জ্যোতি সংস্থাপন, নতুন শব্দ গঠন। উপসর্গের কাজ, উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ গঠন, নতুন। তো এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে আর কি, হ্যাঁ। এই যে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক? উপসর্গ সম্পর্কে নিচের কোনটি সঠিক? কৃদন্ত শব্দের পরে বসে। কৃদন্ত শব্দটা কি, এটা ধরেন না বুঝলাম আমরা, হ্যাঁ, যে কৃদন্ত শব্দ কি এটা বুঝি না, কিন্তু এটা তো বুঝলাম যে শব্দের পরে বসে। তো উপসর্গ কি শব্দের পরে বসে? উপসর্গ বসে শব্দের পূর্বে, সুতরাং এটা হবে না। অর্থ অপরিবর্তনীয়, এটাকে নতুন শব্দ গঠন করে। অর্থ অপরিবর্তন না, অর্থ পরিবর্তন ঘটায়। নাম শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন ঘটায়, এটা হতে পারে। বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, নো। বাক্যে স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না, কারণ তার নিজস্ব কোনো অর্থ নাই, এই জন্য স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। স্বাধীনভাবে অনুসর্গ ব্যবহৃত হয়। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? এটা কি হবে অনিমেষ? খাঁটি বাংলা 21টি, 21টি, হ্যাঁ। অগারাম বাস করে অজপাড়া গায়ে, অগা অজ কোন ধরনের উপসর্গ? খাঁটি বাংলা, তৎসম, বিদেশি, তদ্ভব। নাজবুল, পারতেছি? নাজমুল কিছু বলতে চাচ্ছেন? নাজমুল,
স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কমেন্ট করি বাট আপনি কমেন্ট তো দেখেন না আমার মনে দেখি হয়। তো দেখি, সব দেখা যায়, দ্রুত চলে যাচ্ছে। ও স্যার। খুব। ওকে স্যার, পারি স্যার, সমস্যা নেই স্যার, করেন। ওকে, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, রুমান বলেন। তাহলে নিচের কোনটি তৎসম উপসর্গের অন্তর্ভুক্ত নয় কিন্তু খাঁটি বাংলা উপসর্গের অন্তর্ভুক্ত? দেখেন এখানে করছে কি, এই অন্তর্ভুক্ত এক অন্তর্ভুক্ত খাওয়াইতে খাওয়াইতে সাইজ কি করছে, কি মোটা বানাইছে। আর একটার অন্তর্ভুক্ত ওর বানান ভুল করছে। তাহলে কি হবে, নিচের কোনটি তৎসম উপসর্গের অন্তর্ভুক্ত নয় কিন্তু খাঁটি বাংলার অন্তর্ভুক্ত? এটা কি হবে? এই প্রশ্নটা কি বলছে বলেন। যে হ্যান্ড রাইজ করছে, যে নাজমুল বলেন, অথবা উম্মে রুমান যারা আছেন সামনে দেখা যাচ্ছে, বলেন। আচ্ছা, আজি জিয়া রহমান বলতে কৃদন্ত শব্দটা একটু বলবো, অবশ্যই বলবো কৃদন্ত শব্দ। ওরা তো প্রত্যয় পড়ি নাই, পড়ছি, প্রত্যয় পাবেন। এটা কি হবে বলেন। স্যার উম, শু হবে। শু স্যার, শু হবে। হ্যাঁ, শু সু হবে হবে। স্যার, শু। আচ্ছা, এটা বলছে কি, বলছে নিচের কোনটি, প্রশ্ন কিন্তু দেন, উত্তর করার আগে প্রশ্নটা আগে ভালো করে মাথা ঢুকাইতে হবে, কিন্তু প্রশ্ন মানে উত্তরের চেয়ে প্রশ্নটা বোঝা জরুরি, কিন্তু প্রশ্ন বুঝলে উত্তর পারা যায়। নিচের কোনটি তৎসম উপসর্গের অন্তর্ভুক্ত নয়? নয় নয়। তার মানে কি, খাঁটি বাংলার অন্তর্ভুক্ত। খাঁটি বাংলা উপসর্গ। তৎসময়ের মধ্যে নাই কিন্তু খাঁটি বাংলায় আছে। তাহলে আমরা জানি খাঁটি বাংলা এবং তৎসময়ে চারটা উপসর্গ কমন আছে, তাই না? জি। আর চারটা কি কি আছে সেগুলা? আ, সু, বি, বি, নি। ই। এই চারটা হচ্ছে দুই জায়গায় আছে, প্রশ্ন বলছে যে কোনটা নাই। আ, সু তো আছে, বিও আছে, বিও আছে, নাই হচ্ছে স। ও, আচ্ছা স্যার। না, নাই হলো স। এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ। বলছে যে কোনটা অন্তর্ভুক্ত নয়, মানে দুই জায়গায় নাই, এক জায়গায় আছে, শুধু খাঁটি বাংলায় আছে। বোঝা গেল বিষয়টা? হুম। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ 20টি, এটা পারি আমরা। প্র, পরা, অপ, এটা কোন জাতীয় উপসর্গ? প্র, পরা, অপ। প্র, পরা, অপ কোন জাতীয় উপসর্গ বলেন। খাঁটি বাংলা। হ্যাঁ, নতুন স্বাধীনের মায়ের খাইছেন? এটা কে? এই যে আফিফা তাসনি, আফিফা তাসনিম। হ্যাঁ, তারপরে মেহির, আফিফাকে খুঁজে পাই কেন দেখি, এই যে মেহিরকে পাওয়া গেছে। মেহির বলেন, মেহির শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, বলেন যে এটা হচ্ছে, আপনার নামটা তো মেহির তাই না? জি বলেন যে এটা কি, উত্তরটা কি হবে? স্যার, জানি না। হ্যাঁ, জানি না বলে কোনো অপশন তো এখানে নাই, চারটা অপশন আছে, তার মধ্যে জানি না আছে নাকি? হ্যাঁ। ওকে, তাহলে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্র, পরা, অপি, ওই যে একটু আগে আমরা যে ছন্দগুলো পড়লাম, হ্যাঁ, জি স্যার। সুচরিত্রের অধিকারী অবি, অপি তাদের অতি দূর থেকে, তাদের প্রথম পরাজয়ের, প্রথম, প্রথম সুচরিত্রের অধিকারী অবি, অপি তাদের প্রথম পরাজয়ের, প্রথমের প্র, পরাজয়ের পরা, হ্যাঁ, অপমানের অপ। তাহলে এটা কি তৎসম উপসর্গ, তৎসম। আর খাঁটি বাংলা কোনগুলো? অজ, পাড়াগাঁয়ের অগারাম, অজ, পাড়াগাঁয়ের অগারাম, অচেনা অগারাম, সেটা হচ্ছে খাঁটি বাংলা। তাহলে এগুলো হচ্ছে কি সংস্কৃত বা তৎসম উপসর্গ, হ্যাঁ। জি স্যার। ওকে, নিমরাজি শব্দের নিম কোন ভাষার উপসর্গ? বহুবার আসছে বিভিন্ন পরীক্ষায়, অনেকবার। নিমরাজি শব্দের নিম কোন ভাষার উপসর্গ? জান্নাতুল, তারপরে ফার্সি। গ্যালাক্সি। হ্যাঁ, গ্যালাক্সি Z2 প্রো। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি উম্মে রুমান আপনারটা। তারপরে শাহনাজ পারভিন আছে আমাদের সাথে। কি হবে শাহনাজ? স্যার ফার্সি হবে। ফার্সি হবে, নিমরাজি। ফার্সি ভাষার উপসর্গ কোনটা? এটা উত্তর কি হবে শাহনাজ বলেন। ফার্সি। হুম
ফার্সি দেশের বদমেজাজি বর খুশি হয়ে বলেছে, ফি বছরও নিমের দর কার কমবে না। কম হবে। কমবে না, কম কম। হ্যাঁ, হ্যাঁ, স্বল্প কম অর্থে হবে। ব্যবহৃত হয়, কম। স্যার, ওকে, ওইটা তো গুড। লিখি। লাপাত্তা শব্দের লা উপসর্গটা কোন ভাষায় কোন বাংলায় এসেছে, কোন ভাষা থেকে? আরবি ভাষা থেকে। লাপাত্তা, লা এসেছে আরবি ভাষা থেকে, ভেরি গুড। এই যে এইরকম আর কি প্রশ্ন পরীক্ষায় আসবে। আমরা আহ যাচ্ছি, এইগুলা আর মোটামুটি শেষ। এই যে অনাবৃষ্টি, এগুলো লিখছি আমরা, খতবেল এগুলো যার নাই, অপমান, খাসমহল, উপসর্গ, এগুলো পারবেন আপনারা। আচ্ছা, এবার আসেন অনুসর্গ। উপসর্গ থেকে মোটামুটি এগুলো জানলেই হবে আর কি আমাদের। যে উপসর্গ কি জিনিস, তার বৈশিষ্ট্য কি, উপসর্গের প্রধান কাজ কি, তারপরে হচ্ছে উপসর্গ কত প্রকার, কয়টা বাংলা উপসর্গ, কয়টা সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ কোনগুলো, এবং সাধারণত যে অর্থের ব্যবহারগুলো আমরা দেখলাম সেগুলো একটু দেখবো, যেগুলো পড়লাম সেগুলো প্র্যাকটিস করব। আর অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে যে অব্যয়গুলো স্বাধীনভাবে, উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। উপসর্গ এবং প্রত্যয় কোনোটাই স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না। স্বাধীনভাবে ব্যবহৃত হয় কোনটা? যে অনুসর্গ বা পদান্বয়ী অব্যয় যেগুলো আছে সেগুলো স্বাধীনভাবে ব্যবহৃত হয়, এবং এগুলো বাক্যে শব্দ বিভক্তির ন্যায় ব্যবহৃত হয়, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে, বাক্যের অর্থ প্রকাশে সাহায্য করে। উম লিজা, ওকে, হ্যাঁ। কনা, এটা কি পরীক্ষায় আসবে নাকি? আমার বাড়ি কই, এটা কি পরীক্ষায় প্রশ্ন আসবে? হ্যাঁ, লিজা বলেন। হ্যাঁ, লিজা আনমিউট হয়ে বলেন, লিজা বলেন। হ্যাঁ, স্যার তখন এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য হ্যান্ড রাইজ করছিলাম, কিন্তু তখন আমাকে আনমিউট করা হয় নাই। ও আচ্ছা আচ্ছা, তো প্রশ্ন উত্তর ঠিক আছে। প্রশ্ন তো আপনি পারেন না, অনেকেই দিছে, আপনারটা হয়েছে দেখছি, থ্যাংক ইউ। ওকে, তাহলে যেটা হ্যাঁ হয়েছে সেটা হলো যে স্বাধীন পদরূপে অনুসর্গগুলো ব্যবহৃত হতে পারে, এবং এগুলা শব্দ যখন কারকের সাথে বসে, কারকের সাথে বসলে তখন শব্দ বিভক্তির ন্যায় এগুলো কাজ করে, এবং এগুলা অর্থ প্রকাশে সাহায্য করে। এখন বিষয় হচ্ছে যে এইগুলা, এই যে কোনগুলা, যে প্রতি, বিনা, বিহনে, স, পর, ভিন্ন, বই, ব্যতীত, ইত্যাদি ইত্যাদি, এইগুলো মুখস্থ করবো না আমরা। হ্যাঁ, আচ্ছা, জব, আমার জব হচ্ছে জনতা ব্যাংকে। হ্যাঁ, ওকে, কোনা। তাহলে এইগুলো হচ্ছে আমরা যেটা করব সেটা হলো যে এইগুলো জাস্ট একটু থ্রোলি দেখে যাব, আর মাঝে মধ্যে এগুলোর অর্থ পরীক্ষায় আসতে পারে। যেমন আমরা লিখলাম যে আহ, বিনা স্বদেশী ভাষা পুরে কি আসা, বিনা স্বদেশী ভাষা পুরে কি আসা। তাহলে এই বাক্যে বিনা কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো, লিদা? বিনা স্বদেশী ভাষা পুরে কি আসে, এই বাক্যে বিনা কি অর্থে, যে বাক্যের শুরুতেই বসে, স্বাধীনভাবে বসতে পারে কিন্তু। হ্যাঁ, হুম, লিজাকে হারাই ফেলছি। ওকে, হাবিবা বলতে পারেন, হাবিবা, বা যে রাখি। গুড, থ্যাংক ইউ রাখি। মিল্টন, ওকে, মিল্টন। হুম, বিনা কি অর্থে ব্যবহৃত হয়েছে স্যার এখানে? এখানে বিনাটা অভাব অর্থ, মানে ওটা ভাষা ছাড়া, স্বদেশী হ্যাঁ, ভাষা ছাড়া অর্থে, ছাড়া। ছাড়া, গুড, ছাড়া অর্থে, সোজা কথা, যে এখানে বিনাটা হচ্ছে ছাড়া ছাড়া অর্থ। অর্থে ব্যবহৃত হয়েছে, ছাড়া অর্থে। হুম, বিনা মানে এই যে স্বদেশী ভাষা ছাড়া আশা মিটে না, পূরণ এটা হয় না, এখানে পূরণ। বলা হয়েছে। হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। ওকে, এইরকম আর কি। আমরা এটা মাস্কারও নিতে পারি, যদি আমরা বলি যে তুমি বিনা বাঁচি কি করে। হ্যাঁ, রাখি বলেন, তুমি বিনা বাঁচি কি করে, তাই না? এইখানে বিনা কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিনা ছাড়া অর্থে। সারা অর্থে। হ্যাঁ, তুমি বিনা হ্যাঁ। বাঁচি কি করে, সারা অর্থে। এরকম আর কি।
দেশের তোরে প্রাণ দাও, দেশের দেশের তোরে প্রাণ দাও। এখানে এই যে তরে কি অর্থে দেশের ব্যবহৃত জন্য হয়েছে? জন্য 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 অর্থে। হ্যাঁ, তাহলে আমরা লিখলাম যে আজকের ক্লাস শেষ, আগামী ক্লাসে দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকেন। সেই অবধি সম্ভাবনা পর্যন্ত সবাই ভালো থাকেন। এই অবধি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পর্যন্ত পর্যন্ত অর্থে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। ভালো হ্যাঁ, তো এইরকম আর কি। পরীক্ষায় অর্থ আসতে পারে, আর না হয় অর্থ আসার সম্ভাবনা অনেক বেশি, অন্যগুলো এরকম আসে না। যেমন এই যে এই বই দিয়ে একবার আসছিল, বই দিয়া, যে সত্য বই মিথ্যা বলবো না, সত্য বই মিথ্যা বলবো না, মিথ্যা বলবো না। এখানে বই কি অর্থে ব্যবহৃত হয়েছে বলেন তো? অন্য অন্য অর্থে হ্যাঁ, সত্য। সত্য সত্য বলবো মিথ্যা বলবো না, এরকম হ্যাঁ, কিছু। সত্য ব্যতীত বা ছাড়া, একই কথা। হ্যাঁ, ছাড়া সত্য ব্যতীত বা ছাড়া অর্থে। হ্যাঁ, সত্য ছাড়া মিথ্যা বলবো না, এই হচ্ছে ব্যাপার। এরকম আসে আর কি। তো এগুলো একটু দেখে যাবেন। খুব যে কঠিন তা না, খুবই সহজ। আর এই যে আহ, একটা প্রশ্ন এখানে আসছে, অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? তাহলে কি হবে উত্তর? অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ধাতুর পূর্বে বসে অনুসর্গ কখনোই, কি বলছে, ধাতুর পূর্বে বসে, পূর্বে অনুসর্গ ধাতুর পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে, বিষয়টা এরকম না। পূর্বে বসে নতুন নতুন শব্দ গঠন করে, এটা অনুসর্গের কাজ না। অনুসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয় এবং নতুন শব্দ গঠন করার কাজ তার নাই। হ্যাঁ, কখনো কখনো বাক্যে স্বাধীন হয়, এটা ঠিক আছে। বাক্যে অর্থ সম্পাদন করে, এটাও ঠিক আছে। কখনো বাক্যে বিভক্তি রূপে কাজ করে। বিভক্তি রূপে কখন কাজ করে? যেমন এই যে হতে থেকে ছে, আমরা তৃতীয় বিভক্তি পঞ্চমী বিভক্তি যেগুলো আছে, দ্বারা দিয়ে কর্তৃক, হতে থেকে ছে, এগুলা কিন্তু অনুসর্গ। কিন্তু এগুলো যখন বাক্যে, যেমন আমরা লিখলাম যে তোমার দ্বারা এ কাজ হবে না, তোমার দ্বারা এ কাজ হবে না, তখন যদি বলা হয় তোমার কোন কারকে কোন বিভক্তি, তোমার দ্বারা, তখন এটা বিভক্তি হিসেবে কাজ করে। হ্যাঁ, বিভক্তিমূলক অনুসর্গ। কিন্তু যখন আলাদা আলাদা বসে, মানে তোমার দ্বারা, তখন এটা অনুসর্গ। যখন বিভক্তি মানে কারকের সাথে জিজ্ঞেস না করা হয়, তখন সেটা অনুসর্গ। আর যখন কারকের সাথে জিজ্ঞেস করা হয়, তখন সেটা বিভক্তি হিসেবে ব্যবহৃত হয়। এই সত্য বই মিথ্যা বলবো না, এটা দেখছি আমরা, এটা হচ্ছে অনুসর্গ। অনুসর্গ কোনটি? অবধি, আকাঙ্ক্ষা, উদ্যোগ, জ্ঞাতব্য। কোনটা? অবধি, তাই অবধি না? অবধি, হ্যাঁ। কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? অনুসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হয় অনুসর্গ। অনুসর্গ হাসিতে ঘরটিকে ভরিয়ে রাখতো সে, বাক্যটিতে দিয়ে হলো অনুসর্গ অনুসর্গ। হ্যাঁ, দিয়ে হচ্ছে অনুসর্গ। দন অপেক্ষা জ্ঞান বড়, এখানে অপেক্ষা হলো অনুসর্গ, তাই না? অনুসর্গ জি। অনুসর্গ কোনটি? পাছে, মায়া কান্না, হাসাহাসি, ডাই। পাশে উম, আছে মনে হয়। কাছে লুকে কিছু বলে, তাই না? জি। মানে কি বলে এটাকে, আহ আহ, আহ, কি বলে, অনভিপ্রেত কিছু ঘটে যাওয়া, পরে অর্থে, পরে অর্থে এটা পাশে লিখে কিছু বলে, পরে অর্থে এটা এখানে লাভ ব্যবহৃত হচ্ছে, পরে অর্থে। হ্যাঁ, কিভাবে ভেবে লাভ আচ্ছা। তারপরে আমরা দেখব কাল পুরুষ এবং কালের বিশিষ্ট প্রয়োগ। সেখানে আমরা আহ ক্রিয়া সংগঠনের সময়কে কাল বলে, এটা আমরা জানি। কিন্তু এখান থেকে এই যে বর্তমান কাল, অতীত কাল, ভবিষ্যৎ কাল, এগুলো আমরা জানি। সাধারণ বর্তমান বা নিত্যযুক্ত বর্তমান কোনগুলো, এগুলো আপনারা জানেন। আমরা যে জিনিসটা একটু ভালো করে দেখার চেষ্টা করবো এখান থেকে, সেটা হচ্ছে যে আহ নিত্যবৃত্ত বর্তমান আর নিত্যবৃত্ত অতীত, এটা খুব গুরুত্বপূর্ণ, এই দুইটা পরীক্ষায় আসে। নিত্যবৃত্ত বর্তমান, নিত্যবৃত্ত বর্তমান, আর একটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত, নিত্যবৃত্ত বর্তমান হলো কয়েকভাবে সংগঠিত হয়। একটা হচ্ছে, হ্যাঁ, বর্তমান অভ্যাস, বর্তমান অভ্যাস বোঝালে, বাক্যের দ্বারা যদি বর্তমান অভ্যাস বোঝায়, তখন সেটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। উদাহরণ, উদাহরণ যদি আমরা বলি যে মা রোজ সকালে, মা রোজ সকালে কোরআন পড়েন, অথবা গীতা পড়েন, অথবা ত্রিপিটক পড়েন, অথবা বাইবেল পড়েন, হোয়াট এভার।
তাহলে এই যে মা রোজ সকালে পড়েন, এটা কি তার প্রতিদিনকার অভ্যাস, তাই না? বর্তমান অভ্যাস। তাহলে এটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। নিত্যবৃত্ত বর্তমান। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম উদিত হয়, সাধারণ নিত্যবৃত্ত বর্তমান, মানে এটা একটা এজ ইউজুয়াল কাজ। এটা আমরা সচরাচর এটাই ঘটে, বিপরীত মানে ইয়ে না, সাধারণ। সাধারণত যেটা হয় এইগুলো নিত্যবৃত্ত বর্তমান। আর সাধারণ অভ্যাস বর্তমান অভ্যাস। হ্যাঁ, আমি প্রতিদিন সকালে, আমি রোজ সকালে, আমি রোজ সকালে হাঁটতে যাই, আমি রোজ সকালে হাঁটতে যাই। হ্যাঁ, নিত্যবৃত্ত বর্তমান, বর্তমান অভ্যাস বোঝাতে আমি রোজ কাজটা করতেছি সেটা। তাহলে একটা হচ্ছে বর্তমান অভ্যাস, আর একটা মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কাব্যের ভণিতা। কাব্যের ভণিতা। কাব্যের ভণিতা মানে কি? কবি সাহিত্যিকরা কাব্যে বা গানের মধ্যে যে বিভিন্ন উক্তি করে গেছেন, সেই উক্তিগুলোই হচ্ছে কাব্যের ভণিতা। হ্যাঁ, উক্তি। যেমন কা তরু পঞ্চবী ডালো চঞ্চল চিয়ে পুইটা খালো, দৃঢ় করিও মাসু পরমাণু লুই ভনই, লুই ভনই গুরুকে পুষিও জানো, গুরুকে পুষিও জানো। এর অর্থ কি বলেন তো? জানি না স্যার। হ্যাঁ, হ্যাঁ, উম্মে হাবিবা বলেন। হ্যান্ড রাইজ করছে, মনে হয় বলবে। বলেন, কে বলতে পারবেন? কা তরু পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পইটা কালো, দৃঢ় করিও মাসু পরিমাণ লুই ভনই গুরুকে পুষিও জানো। হোয়াট ইজ দ্য অর্থ? নাই? এটা হচ্ছে অনিমেষ পারবে মনে হয়, না মিল্টন পারবে? মিল্টন বলে। অলোক, অলোক চোখের চশমার ফাঁক দিয়ে বড় বড় করে তাকায় আছে। স্যার পারবো না স্যার। ওকে, তাহলে এটা আপনি পারবেন কিভাবে, আমি পারবো কিভাবে? কারণ এটা হচ্ছে যে আবিষ্কার করছে সে নিজেই পারে নাই। যে ভদ্রলোক এটা আবিষ্কার করছে তার নিজের পারতে 30 বছর লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে চর্যাপদের প্রথম পদ, প্রথম চর্যার প্রথম পদ, লুই পা লেখছে এটা। কা তরু পাঞ্চবি ডালো চঞ্চল চিয়ে পইটা কালো, দৃঢ় করিও মাসুর পানো লুই বনই গুরুকে পুষিও জানো। মানে হচ্ছে এই যে মানুষের মতো কা তরু পাঞ্চবি ডালো, তরু মানে গাছ, গাছের মতো গাছের ডালপালার মতো মানুষের হাত পা, হ্যাঁ, এই পঞ্চ ইন্দ্রিয়। কা তরু পঞ্চমী ডালো চঞ্চল চিয়ে পইটা কালো, এই গাছের মতো দেহের মধ্যে চঞ্চল প্রাণ কিভাবে প্রবেশ করলো, দৃঢ় করিও মহাসু পরিমাণ। যদি এটা আপনি ভালো করে জানতে চান, বা তুমি যদি এটা ভালো করে বুঝতে চাও, তাহলে লুই বনই, লুই বলতেছে, লুই বনই মানে লুই বলতেছে গুরুকে পুষিও জানো, তোমার সৃষ্টিকর্তাকে, ঈশ্বরকে, ওস্তাদকে জিজ্ঞেস করো। বুঝা গেল? জি স্যার। তাহলে এই যে লুই যে বনছে, লুই বনছে কবে? লুই বলছে এই কথা কবে বলছে? আজকে? জি না। গতকাল? শত শত বছর আগে, হাজার বছর আগে, তাই না? জি। তো এটা এখনো প্রাসঙ্গিক। যদি আমরা আমাদের এই অস্তিত্বকে আমরা জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদের সৃষ্টিকর্তাকে, ঈশ্বরের কাছে সঁপে দিতে হবে, জিজ্ঞেস করতে হবে, তাদের আরাধনা করতে হবে। তাহলে এইটা হচ্ছে এই নিত্যবৃত্ত বর্তমান। নিত্য বৃত্ত বর্তমান। হ্যাঁ, এই যে মহাভারতের কথা অমৃত সমান, মহাভারতের কথা অমৃত সমান, মহাভারতের কথা অমৃত সমান। কাশিরাম দাস, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান, এর মানে কি বলেন অলোক? মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস বনে শুনে পুণ্যবান, এর মানে কি? কে পারবেন? হ্যাঁ, অলোক? ওই যে নাজমুল হাসান হ্যান্ড রাইজ করেছে, নাজমুল বলেন। নাজমুল
মহাভারতের কথা অমৃত সমান, মানে মহাভারতের কথা হচ্ছে কি অমৃত। অমৃত মানে স্বর্গের মতো কথা, স্বর্গের কথা, শান্তির কথা। মহাভারতের কথা হচ্ছে শান্তির কথা। কাশিরাম দাস বনে, কাশিরাম দাস বলতেছে এই এগুলা শুনলে কি হবে, পুণ্য হবে, সব হবে। মহাভারতের কথা অমৃত সমান, মানে মহাভারতের কথা হচ্ছে স্বর্গের কথা, শান্তির কথা। সেইটা শুনলেই কাশিরাম দাস বলতেছে যে সেটা শুনলে তোমার পুণ্য হবে, সব হবে, লাভ হবে। তাহলে এটা কাশিরাম দাস কবে বলছে? বহু বছর আগে, কিন্তু এটা এখনো প্রাসঙ্গিক। কাব্যের ভণিতা। ক্লিয়ার বিষয়টা? তাহলে যখন বর্তমান অভ্যাস বুঝাবে, বর্তমান অভ্যাস হলেও নিত্যবৃত্ত বর্তমান। আর যদি অতীত অভ্যাস হয়, সরি, কাব্যের বনিতা হয়, তাহলে সেটা হচ্ছে নিত্যবৃত্ত বর্তমান। আর নিত্যবৃত্ত অতীত কোনটা? নিত্যবৃত্ত অতীত হচ্ছে, এটা ইংরেজিতে বলা হয়, কি বলা হয়? ইউজ টু, ইউজ টু। ইংরেজিতে এটাকে বলা হয় ইউজ টু। এটা হলো অতীত অভ্যাস। নিত্যবৃত্ত অতীত মানে হচ্ছে অতীত অভ্যাস। অতীত অভ্যাস, অতীত অভ্যাস কি? অতীত অভ্যাস, অতীত অভ্যাস হলো শৈশবে, শৈশবে রোজ বিকেলে আমি মাঠে খেলতে যেতাম, মাঠে খেলতে যেতাম। এই যে মাঠে খেলতে যেতাম, এখন যাই কিনা সেটা ঠিক নাই, জানি না, কিন্তু এক সময় আমি এটা রোজ এই কাজটা আমি করতাম। অতীত অভ্যাস, শৈশবে, শৈশবে প্রতিদিনই আমি এই কাজটা করতাম, রোজ বিকেল আমি মাঠে খেলতে যেতাম। হ্যাঁ, এখানে প্রতি বছর, এখানে প্রতি বছর, প্রতি বছর বৈশাখী মেলা হতো, এখানে প্রতি বছর বৈশাখী মেলা হতো। এই যে প্রতি বছর, অতীত অভ্যাস, প্রতি বছরই এখানে এই মেলাটা হতো। অতীতকালের দীর্ঘদিনের একটা অভ্যাস, এখানে প্রতি বছর বৈশাখী মেলা হতো, নিত্যবৃত্ত অতীত। হ্যাঁ, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। এখন কোন বাগানে ফুল নেও এটা বিষয় না, মানে আমার বাগানে নেও নাকি অন্য বাগানে নেও, কিন্তু বিষয় হচ্ছে যে অতীতে এই কাজটা তুমি কন্টিনিউ করতে, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে। এখন চাকরি নাই তাই অন্য বাগানে ফুল নেবো, অসুবিধা নাই, চাকরি পাইয়ে দেখাই দেবো, তখন আইসো, দেবো নে। ঠিক নিত্যবৃত্ত অতীত। ওকে, তাহলে একটা হচ্ছে অতীত অভ্যাস, যে কাজটা অতীতকালে অভ্যস্ততা অর্থে হতো, সেটা হচ্ছে নিত্যবৃত্ত অতীত। আরেকটা হচ্ছে অসম্ভব কল্পনা, অসম্ভব, অসম্ভব কল্পনা, ইম্পসিবল ইমাজিনারি যেটাকে বলা হয়, অসম্ভব কল্পনা বোঝালে সেটাও নিত্যবৃত্ত অতীত। যেমন আমার যদি, আমার যদি পাখির মতো, আমার যদি পাখির মতো দুটি ডানা থাকতো, আমার যদি পাখির মতো দুটি ডানা থাকতো, তাহলে আপনাদের সবার বাসায় উড়ে উড়ে গিয়ে দেখতাম কি ঘোড়ার ডিম পড়াশোনা করেন। হ্যাঁ, ওই যে একজন হা করছে, মনে হয় ঘুম থেকে উঠছে। হ্যাঁ, ঘুমাইলে হবে না ম্যাডাম, ঘুমাইলে চাকরি ঘুমাই যাবে, কিন্তু ঘুমাইলে হবে না, জেগে থাকতে হবে। ঠিক আছে, কষ্ট করতে হবে। তাহলে আমার যদি পাখির মতো দুটি ডানা থাকতো, তাই আমার পাখির মতো ডানা হবে? কখনোই না, অসম্ভব। হ্যাঁ, বা আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম কতই না ভালো হতো। আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম, আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম, ফিরে যেতে পারতাম, কতই না মজা হতো, কতই, কতই না, কতই না মজা হতো। আমি যদি শৈশবে ফিরে যেতে পারতাম কতই না মজা হতো। আমার পক্ষে আর শৈশবে ফিরে যাওয়া সম্ভব নয়, সুতরাং মজাও শেষ।
ওকে, নিত্যবৃত্ত অতীত। 27 যদি হতো 127, 27 যদি হতো 127, 27 যদি হতো 127, তাহলে কি হতো? তাহলে বিসিএস প্রিলিডে পাশ করে ফেলতে পারতাম। কিন্তু 27 কখনো 127 হবে না। 27 27ই থাকবে। 27 127 পাইতে হলে ওই ঘুমানো বাদ দিতে হবে। ঠিক আছে, পরিশ্রম করতে হবে, জেগে থাকতে হবে, কষ্ট করতে হবে, বইয়ের সবকিছু মাথার মধ্যে ঢুকাই ফেলতে হবে। হুম বই আপনাদেরকে ভয় পাবে, দৌড়াবে, বড় আইসে বাঘ, এ আমার ধরবে, এখন সব খেয়ে ফেলবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আহ ইম্পসিবল ইমাজিনারি, হ্যাঁ, যেটাকে আমরা বলি অসম্ভব কল্পনা। তাহলে অসম্ভব কল্পনা এবং অতীত অভ্যাস যদি বোঝায়, তখন সেটা হবে নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীত। হ্যাঁ, যেমন এই যে এখানে কয়েকটা ইয়ে আছে, এগুলা পারবেন আপনারা। আচ্ছা, ভবিষ্যৎ থেকে আরো দুই একটা আমরা পড়বো। ভবিষ্যৎ থেকে যেটা আমরা পড়তে চাই সেটা হচ্ছে যে ভবিষ্যৎ, বর্তমান অনুজ্ঞা আর ভবিষ্যৎ অনুজ্ঞা। একটু লেখেন, অনুজ্ঞা, বর্তমান অনুজ্ঞা, আর একটা হচ্ছে ভবিষ্যৎ অনুজ্ঞা। হয় না কোন কালে? ভবিষ্যৎ অনুজ্ঞা। অনুজ্ঞা হয় না অতীতকালে। অনুজ্ঞা হয় না অতীতকালে। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল, অনুজ্ঞা হয় না কোন কালে? অতীতকালে অনুজ্ঞা হয় না। তাহলে বর্তমান অনুজ্ঞা কি জিনিস? অনুজ্ঞা কি জিনিস কে পারবেন বলতে? অনুজ্ঞা কি জিনিস? অনুজ্ঞা কি জিনিস কে বলতে পারবেন বলেন? ওই মৌসুমী হ্যান্ড রাইজ করছে, মৌসুমী, সাহস আছে, ঠিক আছে বলেন। তারপরে শাহনাজ। অনুজ্ঞা। স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, হ্যাঁ, এই যে আদেশ, অনুরোধ, উপদেশ হ্যাঁ, এগুলা বোঝায় অনুবাদ। যে বাক্যের ক্রিয়াপদ দ্বারা আদেশ, অনুরোধ, প্রার্থনা, অনুমতি, প্রার্থনা, অনুনয়। হ্যাঁ, এইগুলো বুঝায়, সেগুলো হচ্ছে অনুজ্ঞা। হ্যাঁ, আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা বোঝায় অনুজ্ঞা। যদি সেটা বর্তমান কালের হয় তখন বর্তমান বর্তমানে অনুজ্ঞা, ভবিষ্যৎ কাল। যদি ভবিষ্যৎ কালের হয় তখন ভবিষ্যৎ অনুজ্ঞা। হ্যাঁ, যেমন যেমন আহ, যেমন আমরা লিখলাম যে এখান থেকে যাও, এখান থেকে যাও, গেট আউট, এখান থেকে যাও। তার মানে যাও। কি এখনই যাও আর কি। হ্যাঁ, বর্তমান অনুজ্ঞা। যদি বলি, হ্যাঁ, আহ কড়া রোদে, কড়া রোদে বাইরে যেও না, কড়া রোদে বাইরে যেও না, কড়া রোদে বাইরে যেও না, তাহলে কি হবে? ভবিষ্যৎ অনুজ্ঞা। হ্যাঁ, ঔষ অসুখ হলে, অসুখ হলে ঔষধ খাবে, অসুখ হলে ঔষধ খাবে, তাহলে কি? ভবিষ্যৎ। ভবিষ্যৎ অনুজ্ঞা। দয়া করে দরখাস্তটা পড়ুন, দয়া করে আমার চিঠিটা বা দরখাস্তটা পড়ুন, তাহলে কি হবে? বর্তমান বর্তমান। অনুজ্ঞা, অনুরোধ অর্থে। হ্যাঁ, এইগুলো আর কি একটু দেখবেন। বর্তমান, আদেশ, নিষেধ, অনুরোধ বা উপদেশ, এগুলো বুঝালে তা পরীক্ষা তুমি যাও, আসছে এগুলা কোনটি অনুজ্ঞা। তুমি যাও। হুম তার খ হবে তুমি যাও। তাহলে তুমি যাও, তুমি গিয়েছিলে, তুমি যাও, তুমি যাচ্ছিলে, তুমি যাচ্ছ, তাহলে এর মধ্যে তুমি যাও এটা হচ্ছে আদেশ বর্তমান। তুমি যাও বর্তমান আদেশ, সুতরাং এটা হচ্ছে অনুজ্ঞা। হ্যাঁ, আগে প্রতি বছর এখানে মেলা হতো, এটা কোন ধরনের কাল? আগে প্রতি বছর এখানে মেলা হতো, এটা কোন ধরনের কাল? নিত্যবিত্ত অতীত কাল। আগে প্রতি বছর নিত্যবৃত্ত অতীত। ভোরে সূর্য হ্যাঁ, উদয় হয়, এটা কোন ধরনের কাল? নিত্যবিত্ত। হ্যাঁ, ভোরে সূর্য উদয় হয় বা পূর্বে সূর্য উদয় হয়, পশ্চিম অস্ত যায়, এগুলো হচ্ছে নিত্যবৃত্ত। আমার এ দরখাস্ত না কেন পড়ুন, এটা দ্বারা কি বোঝায়? অনুরোধ। অনুরোধ, প্রার্থনা, বিধান, আদেশ। হ্যাঁ, তো অনুরোধ এবং প্রার্থনা দুইটা কিন্তু একই বিষয়। দুইটা একই বিষয় থাকলেও ওই যে নেতিবাচক আর নমর্থকের মতো, দুইটা একই বিষয় হলেও প্রার্থনা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাকসেপ্টেবল বা গ্রহণযোগ্য।
তাহলে যদি অনুরোধ এবং প্রার্থনা থাকে, দুইটার মধ্যে প্রার্থনা হচ্ছে বেশি গ্রহণযোগ্য আর কি। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে প্রার্থনা। সঠিক উত্তর হলো প্রার্থনা। নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত? পড়াতাম, পড়ালাম, পড়িয়েছিলাম, পড়াবো, কোনটা? পড়াতাম পড়িয়েছিলাম। ওটা পড়াতাম পড়াতাম হবে। পড়াতাম হবে। হ্যাঁ, পড়াতাম, পড়াতাম। হ্যাঁ, পড়াতাম। তাহলে সন্ধ্যায় সূর্য অস্ত যায়, এটা কি হবে? এগুলো নিত্যবৃত্ত বর্তমান। বর্তমান। হ্যাঁ, আচ্ছা। বাড়ি যাও, এটা কোন ধরনের বাক্য? বাড়ি অনুজ্ঞা। প্রশ্নবোধক, নিষেধাত্মক, আদেশ, আশ্চর্য, অনুজ্ঞা। এটা হচ্ছে অনুজ্ঞা, অনুজ্ঞা। সে কোন পুরুষ? আচ্ছা, পুরুষটা আমরা পড়ি নাই, পুরুষটা আমরা একটু দেখি। পুরুষটা হচ্ছে কি? পুরুষ কয় প্রকার বলেন তো? পুরুষ কয় প্রকার? 3 প্রকার, তাই না? ওই একদিন ক্লাসে বলছিলাম যে পুরুষ কয় প্রকার, বলে স্যার 2 প্রকার। বলে কি কি? জিজ্ঞেস করলাম কি কি, বলে স্যার বিবাহিত আর জীবিত। হ্যাঁ, জীবিত আর বিবাহিত। ঠিক আছে, জীবিত আর বিবাহিত না কিন্তু। এই উত্তম পুরুষ, উত্তম পুরুষ কোনটা? এই যে আমি হচ্ছে উত্তম পুরুষ, আমি। হ্যাঁ, আর হচ্ছে মধ্যম পুরুষ কোনটা? মধ্যম পুরুষ তুমি, মধ্যম পুরুষ তুমি বা আপনি। হ্যাঁ, আর নাম পুরুষ কোনটা? সে, অনুপস্থিত ব্যক্তি। হ্যাঁ, হ্যাঁ, সে, যে, উনি, তিনি, এগুলা, এগুলো হচ্ছে নাম পুরুষ। অনুপস্থিত ব্যক্তি যেটা, সেটা হচ্ছে নাম পুরুষ। আমি নিজে সবসময় উত্তম, মনে রাখবেন আর কি। হ্যাঁ, এটা আমার চেয়ে উত্তম তো এই দুনিয়াতে আর কেউ নাই, তাই না? আমি সবচেয়ে উত্তম। হ্যাঁ, রুমান বলছে সে উত্তম, ঠিক আছে, সবাই উত্তম, আমার কাছে আমি উত্তম। এইটা আর কি ব্যাপার। তাহলে সে কোন পুরুষ? প্রথম পুরুষ। হ্যাঁ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আর কি। হ্যাঁ, সকল বিশেষ্য পদই কি হবে? সকল বিশেষ্য পদই হচ্ছে নাম পুরুষ। সকল বিশেষ্য পদ নাম পুরুষ। হ্যাঁ, হয়ে গেল। তাহলে এই ধরনের কিছু আছে আর কি এখানে। কার অর্থবাচকতা নেই, অর্থ দ্যোতকতা আছে, এটা উপসর্গ থেকে একটা প্রশ্ন। কোনটা হবে এটা উত্তর? উপসর্গের, উপসর্গের নিজের কোনো অর্থ নাই কিন্তু অন্যকে অর্থ প্রদান করতে পারে। আচ্ছা, এগুলা দেখছি আমরা। ওকে, অনেক প্রশ্ন আছে তো, প্রশ্ন তো এত প্রশ্ন কখন পড়বো? আচ্ছা, এই প্রশ্ন আর না যাই, আমরা মোটামুটি শেষ করব এখান থেকে আজকের যে আলোচনা ছিল। যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন আর কি। হ্যাঁ, স্যার জি, স্যার বলেন প্লিজ, শুনতে পাচ্ছি। স্যার আমার এই যে একটা মানে প্রযোজক কি আর একটা এই বাক্যটা বুঝলে একটু বুঝায় বলেন। যে বলে যে, যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেতাই চোর, এখানে হুম। হারায় যে প্রযোজক কি হইলো, কিভাবে এটা একটু বুঝায় দেন। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেড়ায় চোর। নিজে নিজে কোনো কিছু হারাইতে পারে? না হ্যাঁ, নিজে নিজে তো কিছু হারায় না। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। তাহলে এই যে হারানোর কোন একটা জিনিস যদি হারায়, তাহলে কোনো কারো সাহায্য হারায় নাকি সাহায্য ছাড়াই হারায়? নিজে নিজে তো হারাইতে পারে না। ধরেন আমার এই কলমটা হারাই গেল, এটা তো কেউ না কেউ এখান থেকে সরিয়ে ফেলছে, তাই না? যখন যে কাজটা আরেকজনের মাধ্যমে হবে, নিজে করবে না, কলম নিজে নিজে তো হেঁটে হেঁটে কি হারায় যাবে না, কারো না কারো মাধ্যমে এই কাজটা হবে, তাই না? হারানোর কাজটা কারো মাধ্যমে হবে। যখন আরেকজনের মাধ্যমে কাজটা হবে, কাজটা করবে যখন অন্য কেউ, তখন তাকেই বলা হয় প্রযোজক। প্রযোজক, এই প্রযোজ্য, যে কাজটা করবে তাকে বলা হয় প্রযোজ্য। আর যার মাধ্যমে যে করবে, গেল কোথায়, যে করবে তাকে বলা হয় প্রযোজ্য। আর যে করাবে তাকে বলা হয় প্রযোজক। তাহলে যে হারানোর কাজটা কারো না কারো মাধ্যমে হয়েছে, যেহেতু কারো মাধ্যমে হয়েছে, নিজে করে নাই, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রযোজক। বোঝা গেল? জি স্যার, জি। ওকে,
শারমিন কিছু বলতে চায় মনে হয়, শারমিন। জি। অনিমেষ বলছে লেকচার আসসালামু শিটের কাজ কি আলাইকুম। শেষ? লেকচার শিটের কাজ কি গো বলো? শেষ না? না, লেকচার শিটের কাজ শেষ নাই, আর কয়েকদিন সময় লাগবে, আপনাদের আপডেট দিয়ে দিবে। হ্যাঁ, সার্কুলার কবে দিবে প্রাইমারি? আহ এটা হচ্ছে আনসার্টেন। হুম। তবে ধারণা করা হচ্ছে হয়তো এই 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 বছরে সার্কুলার সার্কুলার হতে পারে। যে সকল সার্কুলার গুলো পেন্ডিং আছে সেগুলো আগে কাজ শেষ হবে আগে। হ্যাঁ, সরকার হচ্ছে অন্য দিক দিয়ে বেশি মনোযোগী, সংস্কারে। স্যার আমাদের সার্কুলারে না। পরীক্ষাগুলা নিবে না, কোনো পরীক্ষা তো এখন পর্যন্ত নেয়নি। কেন নেই নেই? এটা তো খুব খারাপ কথা, বলো। পরীক্ষা নেও নাই কেন? এই, পরীক্ষা নেও নাই কেন? তার কোনো সাবজেক্টের পরীক্ষা নেয়নি এবং সলভ ক্লাসও দেয়নি। আমাদের রে রে গণিতে লেখো, নোট নেও। ঠিক অনেকগুলো আছে, প্রবলেম আছে। আপনাদের নোট নেওয়া হলো, এটা নোট নেওয়া হলো। পরীক্ষা কেন নেয় নাই এটা তারা বলবে, আপনাদেরকে নিবে। আর কোন প্রশ্ন? স্যার আমাদের হচ্ছে সলভ ক্লাস দেয়নি মানে একটা ক্লাসও দেয়নি সলভ ক্লাস। আমাদের হচ্ছে ম্যাথে কিছু প্রবলেম আছে। হুম। ওকে, বাংলায় প্রবলেম নাই তো? না স্যার, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, এরপরেও সলভ ক্লাস দিবে হয়তো। ওই যে বলছে কালকে সলভ ক্লাস আছে নাকি, ওই যে। হ্যাঁ। স্যার কালকে তো আমাদের সাজ্জাদ স্যারের ক্লাস আছে, জিকে ক্লাস। শাহনাজ অনেক সুন্দর বলতে, নোট নিয়ে আবার হারায় যাবেন না। আমি হারায় এলে কি কি যায় আসে, কারণ আমি তো শুনেন, এই যে যেগুলো বলতেছে এগুলো আমার সাথে রিলেটেড না একটাও। হ্যাঁ, কারণ আমি তো ওই যে ক্লাস নেবো চলে যাবো, এই সার্ভিসে এসএমএস করতে হবে অথবা ফোন করতে হবে, আমি এগুলো জানিও না। আমাকে বলে লাভ না। এটা সুবিধা হতো যদি ক্লাসটা এখন কাউকে পাওয়া যেত। এখন তো রাত 11টা বাজে গেছে প্রায়। তো স্যার সার্ভিসে ফোন দিয়ে বললে কিছু বলে যে বলবো বলবো, সমস্যা নাই হবে, কিন্তু কিছুই কাজ হয় না। দাঁড়ান দাঁড়ান, তাহলে আগামী দিন আইসা ওদেরকে ধরবো আমি। আজকে তো আর ধরতে পারবো না, আজকে চলে যাবো। যেহেতু ওরা এগুলা দেখে, কর্তৃপক্ষ এটা বলতে পারবে। আমার কাজ শুধু ক্লাস নেওয়া, আমি স্যার এই বিষয়ের আপনার বাইরে। কাছে একটু বলার সুযোগ পাই, আপনি সবকিছু শোনেন এই জন্য। ঠিক আছে, আমি কালকে ধরবো এসে। কালকে আমার মনে ক্লাস আছে, তো ওদেরকে জিজ্ঞেস করো যে কেন আপনাদের এটা করে না, ক্লাস সলভ ক্লাস দেয় না বা ইয়ে করে না। আহ, উম, পরীক্ষাগুলো নেয় না। নিবে অবশ্যই, পরীক্ষা না নিলে তো আপনার অবস্থান কি আপনি বুঝতে পারবেন না। হ্যাঁ, স্যার কালকে তুমি বলে 12টায় দেবো ক্লাস এটা, হ্যাঁ, আছে। সার্ভিসে। ওকে, তোমাকে কালকে দায়িত্ব দিলাম। 12টায় ক্লাস ঠিক আছে আছে, স্যার। যদি নেক্সট ক্লাসে আপনারা কোন বেচ জানি, প্রাইমারি অ্যাডভান্স ব্যাচ 5 এর স্যার। 5-এ, যদি আগামী আগামী ক্লাসে এটা হয় তা তোমাকে ধরবো, যদি আবার এটার সমাধান না হয়। ঠিক আছে, ওকে। ওকে, ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা। জি, গুড নাইট। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।